সাকিব সরি বলবে, সে ক্ষমা চাইবে এবং সে রাজসাক্ষী হবে এখানে। এর কি সাকিবের ইচ্ছা ছিল রাজসাক্ষী হওয়ার? এখনো আছে, আপনি আনেন সাকিব রাজসাক্ষী হবে। এই যে গণভবনের যে গুপ্ত ফ্যাসিস্টটা বিহারি, 3 আগস্ট যেটা আমরা যখন দেশে লাশের সারি, মানুষ পাগল হয়ে ঢাকামুখী হচ্ছে, শত শত বাচ্চা মারা যাচ্ছে আমাদের, তখন সে 3 আগস্ট সে কি করে বলো? সে বিহারি যে বর্তমানে বিসিবি দখল করে আছে, সে লন্ডন ছিল, সাকিবও ছিল। ও ঘড়িতে করে একটু এমন করে শুনেছি তার নাকি 100 মিটার ঘড়িও আছে। আজমুল হাসান পাপনের সাথে তার মিটিং হয়েছে পার্ক চিনয়েস ক্যাফেটেরিয়া, একটা ক্যাফে অ্যান্ড বার, অপোজিট পাম বিচ ক্যাসিনো। মানে ক্যাসিনো কিন্তু থাকবে, জুয়ারি তো, বিসিবিতে একটা জুয়া হয় বিপিএল থেকে শুরু করে যে কোনো পর্যায়ের ক্রিকেটে 800 থেকে 1000 কোটি টাকার জুয়া হয়, সেটা হলো মূল ইনকাম। এই কোয়াপ্রচারটা ওই স্যারের একটা গৃহপালিত একটা খামার, রেঞ্চ যেখানে গরু পালে নাম্বার দিয়ে দিয়ে, ছাগল পালে, ভেড়া পালে, এই কোয়াব হচ্ছে এরকম একটা অ্যাসোসিয়েশন। হ্যাঁ, আপনি এখন বিএনপির কোনো পদে নাই। না আমি এখন এক ধরনের বিপদ হয়ে গেছি। আপনি তাবিদ দলকে তো চেনেন, বিসিবি বাফুফে চিফ, উনি কিন্তু আওয়ামী লীগের আমলেও বাফুফের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। 17 বছরে বিএনপির আন্দোলন সংগ্রাম যেগুলো হয়েছে, তাদের মধ্যে এক ধরনের শীর্ষ নেতা ছিল যারা আতাত করে চলতো। এই যে বাংলাদেশে কি জামিন প্যানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব আছেন না এখনো? সবচেয়ে বড় ফেসিলিটি সাকিব হয়ে গেল কি? বাংলাদেশের মুখে মুখে ফেরা প্রেমের গানগুলোর তালিকা যদি করতে হয়, তার মধ্যে অবধারিতভাবে যেটা আসবে সেটা হচ্ছে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়। যদি সবচাইতে জনপ্রিয় দেশাত্মবোধক গানগুলোর তালিকা করতে হয়, তাহলে যেটা আসবে সাবাস বাংলাদেশ। এই দুটো গান সহ অসংখ্য কালজয়ী গান যিনি করেছেন, সেই কিংবদন্তি শিল্পী আসিফ আকবর আজকে আছেন আমাদের শোতে। আসিফ আকবর ভাই, আপনাকে অনেক স্বাগতম দ্য ডেল্টা লেন্স পডকাস্টের আজকের এপিসোডে। কেমন আছেন? থ্যাংক ইউ ডেল্টালেসকেও ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানানোর ধন্যবাদ। খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। ভাই, আপনার তো অনেক পরিচয়। আপনি একজন শিল্পী, আপনি একজন ক্রিকেটার, আপনি একজন পলিটিশিয়ান। আপনি কোন পরিচয়টাকে সবচাইতে বেশি ওন করেন? আমি একজন সাধারণ বাংলাদেশী নাগরিক। আমার যা যা করার প্রয়োজন বা প্রয়োজনীয়তা মনে করি আমি সেটাই করি। এবার ওটা যদি সার্কাসের সিংহ হয় তাও তো কোনো আপত্তি নেই আমার। বাংলাদেশের জন্য যদি লাগে এটা। আপনার মিউজিক ক্যারিয়ারটা যখন শুরু হলো, আপনি 'ও প্রিয়া' গানটা দিয়ে খুব দ্রুত জনপ্রিয়তার শীর্ষে উঠে গেলেন। সেই সময়ে এই যে জনপ্রিয়তাটা হ্যান্ডেল করতেন কিভাবে? মানে আপনি তো খুবই ড্যাশিং একজন মানুষ, অনেক মেয়ে ভক্ত নিশ্চয়ই ছিল। এই সবকিছু আসলে কতটা প্রভাব ফেলেছে? আমি এস্টাবলিশমেন্টের পরে প্রচুর কাজ করেছি। যেমন আমার এত বছর ক্যারিয়ারের ৮-১০ বছর আমি মানে রেকর্ডিং করিনি, শো করিনি। তারপর আমার গান কিন্তু ৩,৫০০ এর বেশি। তো সেক্ষেত্রে আমি যে কিছু কম্প্রোমাইজ করি নাই কিছু জায়গায়। যেমন ফিল্মে অশ্লীল গান, নকল গান আমি গাইতাম না। ১ম যখন গাইতাম তখন না গাইলে আবার কুমিল্লা পাঠায় যেত। মানে তখন আর আমার কথা বলার জায়গা ছিল না। যখন আমি একটা এস্টাবলিশমেন্টে আসলাম, তখন আমি একটু ফিল্টারিং করা শুরু করলাম যে অশ্লীল গান, নকল গান গাইব না। আর প্রচুর কাজ করতে হবে। অনেক মিউজিক ডিরেক্টর, অনেক গীতিকার, অনেক কম্পোজার, আমার কোম্পানি সাউন্ডটেক আমাকে ফুল প্রিভিলেজ দিয়েছিল যে আপনি আপনার কাজটা করেন। এখন আপনি যাই গাইবেন তাই মানুষ নিবে। তখন আমি করলাম কি একটা ইয়াং জেনারেশন মিউজিক ডিরেক্টর তৈরি করে ফেললাম। ওরা নতুনরা গান লিখতে এগুলা মানুষ নেয়া শুরু করেছিল। তো আমার মনে হয় আমার যেই কাজের যে এস্টাবলিশমেন্টটা এটা আমার চাইতে বেশি ভূমিকা রেখেছে আমার গীতিকার সুরকাররা, কম্পোজাররা, যারা তাদের শ্রেষ্ঠ গানগুলি, শ্রেষ্ঠ আবিষ্কারগুলি, শ্রেষ্ঠ সৃষ্টিগুলো আমাকে দিয়েছে। টোটালি গোস টু দেম, আমি শুধু গানটা গেয়েছি, এটা আর কিছু না। একজন আর্টিস্ট এবং একজন পলিটিশিয়ান, এই ২ টা পরিচয় একসাথে ব্লেন্ড কেন করলেন? কেন আপনার পলিটিক্সে জয়েন করার ইচ্ছা হলো? না, পলিটিক্স তো আমাদের অনেক আগে থেকে, জন্ম থেকে আমরা পলিটিক্স না, আমার বাবা থেকে শুরু করে আমার ভাই, আমি। পলিটিক্স আমাদের শিরা উপশিরায় বিরাজমান আছে এবং ইন্টারেস্টিং হচ্ছে পলিটিক্স মানে যে এমপি, মন্ত্রী হওয়া, দলের পদ-পদবি নেই ওরকম কিছু না। আমরা পলিটিক্সটা করি, ইনফ্যাক্ট কি জাতীয়তাবাদী পলিটিক্সটা করেছি আমি, করি। এখনো করি। আমি বিএনপির একজন সমর্থক। কোনো পদে না থাকলেও সমর্থক। কিন্তু আমি চাইবো যে আমার যে সাধারণ নাগরিক সত্তা এবং আমার নাগরিক সত্তা একটা ভোট হচ্ছে আমার সর্বোচ্চ প্রায়োগিক। এটা লিগেসি বলতে পারি আমরা যে বা আমাদের এটা একটা মানে বাধ্যতামূলকভাবেই আমি রাষ্ট্রের নাগরিক একজন ভোটার এবং এই ভোটটা খুব মূল্যবান। তো সেক্ষেত্রে আমি মনে করি যে একটা দলকে আমার সাপোর্ট করা উচিত যেটা বাংলাদেশের জন্য কাজ করছে এবং সেই দলটাকে সাপোর্ট করবো যেটা বাংলাদেশপন্থী। বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, মানচিত্র, ভূখণ্ড নিয়ে ভাবে, যারা বাংলাদেশের সমৃদ্ধি নিয়ে ভাবে, বাংলাদেশের জন্য আপোষহীনভাবে কাজ করে, যে কোনো রক্তচক্ষু উপেক্ষা করেই কাজ করতে চায়। সে কারণে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে জয়েন করেছিলাম এবং পরবর্তীতে আবার রিজাইনও করেছি। কিন্তু আমি জাতীয়তাবাদী দলের সমর্থক হিসেবে এখন মানে রয়ে আপনি গেছি। এখন বিএনপির কোনো পদে নাই। না, আমি এখন এক ধরনের বিপদ হয়ে গেছি। আর পদ-টদ দিয়ে আমি কিছু জানি না। কারণ আমার যে পরিচিতি, আমার যে গায়ক হিসেবে পরিচিতি, সেটা একটা এমপি মন্ত্রী তো টার্ম বাই টার্ম আসে। আমারটা ইতিহাসে লেখা হয়ে গেছে। তো ওই একটা ৩০০ সিটের নামে আমি সারা বাংলাদেশের হই, এটা আমার কাছে ওয়াইজ মনে হয়েছে। আমি ইলেকশনপন্থী লোক না। বিএনপির একজন সমর্থক হয়ে
জাতীয়তাবাদী রাজনীতি আপনার শিরায়, শিরায় আপনি বললেন। তাহলে বিএনপি থেকে রিজাইন করার কারণটা কি? বিএনপি তো আসলে একটা পার্টি হতে পারে না, এটা ক্লাবের মতো আছে এখনো। তাদের আ রাজনৈতিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারেনি। কারণ আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে ১৭ বছরে বিএনপির আন্দোলন সংগ্রাম যেগুলো হয়েছে, তাদের মধ্যে এক ধরনের শীর্ষ নেতা ছিল যারা আঁতাত করে চলত। এবং এই আঁতাতের কারণে কিন্তু বিএনপির আন্দোলনগুলো সফল হতো না। কারণ আগে ইনফরমেশন চলে যেত, কেউ স্বেচ্ছায় জেলে ঢুকে যেত। পরবর্তীতে বলব যে আমরা কারা নির্যাতিত। তো এই নাটকগুলো আমি দেখেছি। কারণ বেগম জিয়ার সাথে আমার ডিসকাশন হতো রেগুলারলি। এবং তিনি আমাকে বলেছেন, "তুমি গান গাও, ওরা আন্দোলন সংগ্রাম করবে।" কারণ তারা বেনিফিশিয়ারি পার্টির কাছ থেকে। তো তখনই আমি বুঝলাম যে আসলে আমার যেটা করা উচিত, দলকে নিউট্রালি সাপোর্ট দেওয়া উচিত। দলের যে ভুলটা, প্রশংসা তো সবাই করে। সবাই চাটুকার, তৈলাক্ত বাঁশের গল্প, এগুলো তো বিএনপির নতুন কিছু না। এবং আপনি দেখবেন বিএনপির কোনো রকম প্রাতিষ্ঠানিক কোনো কিছু নেই। আগে কিন্তু ডক্টর ফিরোজ নুরের আন্ডারে বিএনপির জাতীয়তাবাদ এবং গণতন্ত্র শিক্ষা স্কুলগুলো জিয়াউর রহমান সাহেব করেছিলেন। তিনি অনেক যুবদল ছাত্রদল কিন্তু জাসাস আ স্থাপন করেছিলেন যেন সংগীত হয়। বাংলাদেশের আরেকটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে জিয়াউর রহমান সাহেব ১৯৮০ সালে তিনি চিটাগংয়ে গিয়েছিলেন। ওখানকার সঙ্গীত শিল্পীরা তখন আইয়ুব বাচ্চু, বিশ্বত তারা ছিলেন, নকিব খান তারা ছিলেন। তো উনাকে বলেছিল, "আমরা ওয়েস্টার্ন মিউজিক করতে চাই। কিন্তু ওদের ট্যাক্স অনেক হাই। অনেক আমাদেরকে অনেক দাম দিয়ে কিবোর্ড, গিটার এগুলো কিনতে হয়, সাউন্ড সিস্টেম কিনতে হয়। আমরা আসলে মিউজিকটা করতে পারছি না।" জিয়াউর রহমান সাহেব তখনই এই যন্ত্রপাতির উপর শুল্ক তুলে দেন। এবং এইভাবে মিউজিকটা আসলে মিউজিশিয়ানরা তাদের ইন্সট্রুমেন্টস পায় এবং ডেভেলপ করে। এক নতুন ধারা তৈরি হয়, ৯০ ধারা যেটাকে আমরা বলি। তো আমি চাই আমার দলটাকে আমি সার্ভিস দিতে। আমার বিনিময়ে কোনো প্রাপ্তির ইস্যু নেই। বরং আমার ক্ষতি যদি হয় আরো, যেমন মনে করেন বিএনপি ক্ষমতায় আসার পরে ১২ তারিখ ইলেকশনের পর ১৫ তারিখে আমি হাজিরা দিয়ে এসেছি। একটা মাদক মামলা, সেটার হিয়ারিং আমি জিতেও আসছি। তো ঠিক আমি আবার ২৫শে মার্চ গেলাম আমার জন্মদিনের দিন, দেখলাম একটা পক্ষ একটা টোকাইকে নিয়ে আমার বিরুদ্ধে একটা মামলা চার্জ করার চেষ্টা করল রমনা থানায়। এবং প্রচুর পরিমাণে সাংবাদিক, আমি ঘুমাচ্ছিলাম লন্ডন টাইমে। ঘুম থেকে উঠে দেখি তুলকালাম কাণ্ড, আমি নাকি আটটাকে মেরে দিচ্ছি। পরে শুনলাম বাংলাদেশের একটা ছাপরি সাংবাদিক তার সাথে যোগাযোগ করায় আমাদের আরো ২ একটা ডাক্তার ছিল, তাদের সাথে হাই হ্যালো করে মামলাটা সাজানো হয়েছে, কিন্তু রমনা থানায় এটা বাতিল করে দিয়েছে। নেয় নাই। পরবর্তীতে তারা এটা কোর্টে গেল। কোর্টে গিয়ে তারা আরেকটা মামলা দিল। তো খুব লাকি আমি যে বিএনপির আমলে একটা মামলা খাইলাম, একটা তদন্ত চলছে। এটা আমি খুব গর্ববোধ করতে পারি। কারণ আমার বাবারে সাফার করাইছে আওয়ামী লীগ। আমার ভাইকে সাফার করিয়েছে প্রায় ৪.৫ বছর জাতীয় পার্টি। তো আমি আওয়ামী লীগের সময় জেলে ছিলাম ৭ দিন। আর বিএনপির সময় জেলে যাওয়ার খুব শখ আমার আছে। ১৬ কলা পূর্ণ হলো আরকি। ১৬ না ১৮ গলা ২ টা বাড়ায় ধরি। বিএনপির এই আঁতাত করা নেতারা আসলে কারা? বা তারা কি এখন ক্ষমতার আশেপাশে আছে? অবশ্যই বিএনপি তো হচ্ছে একটা বললাম না, এটা এখন পার্টি হতে পারে না, ক্লাব হয়ে গেছে। এখন সবার আগে আপনি এতদিন আন্দোলনে যেই গেটআপ দেখতেন, যে ছাত্র জনতার সাথে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা ছিল, সাধারণ নেতাকর্মীরা, তারা কিন্তু রাস্তায় প্রাণ দিয়েছে, রাস্তায় বিক্ষোভ মিছিল করেছে, তাদের ফ্যামিলি ধ্বংস হয়েছে, তাদের ক্যারিয়ার ধ্বংস হয়েছে, ছাত্রদের পড়াশোনা নষ্ট হয়েছে। এখন তারা কিন্তু সিনে নাই। চলে আসছে সুটেড-বুটেড আ পলিটিশিয়ান এবং তাদের ছেলেরা। তাদের বিদেশ থেকে তাদের ছেলেদেরকে নিয়ে আসছেন। বিসিবি যেমন দখল করল নেপোকেটসদের দিয়ে। তো এরকম তারা বিভিন্ন জায়গায় তাদের একটা সিন্ডিকেট তারা তৈরি করে ফেলছে। এবং সাধারণ যেই সমর্থক বিএনপি, সেটা বেসিক্যালি জিয়াউর রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়ার ক্যারিশমা। বেসিক্যালি জিয়া পরিবারের প্রতি অনুরাগ, জিয়া পরিবার বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সবচাইতে বেশি আনুগত্য এবং অ্যাগ্রেসিভনেস দেখিয়েছে। তো যে কারণে বিএনপিটাকে আমাদের ভালো লাগে। এবং তারেক রহমান সাহেব দীর্ঘদিন উনি ১৮ মাস জেল খেটেছেন। তারপর ব্যাপক নির্যাতন হয়েছে এবং তিনি চেষ্টা করছেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলটা যেন বাংলাদেশমুখী থাকে। কিন্তু তার আশেপাশে ঢুকে গেছে এমন কিছু মানুষজন, যেটা প্রশ্নবিদ্ধ। এবং উনার আশেপাশে ঢোকার জন্য যে পরিমাণ লোকগুলো আছে, তাদের কোয়ালিটি নিয়ে আমার সমস্যা আছে। শিক্ষাগত যোগ্যতা বা তাদের এফিসিয়েন্সি। যেমন তারেক রহমানের প্রেস উইংটা কথা ধরতে পারি। এটা একটা অকার্যকর প্রেস উইং। তো তারেক ভাই ১৭ বছর পরে দেশে আসছেন। উনার আ উনি মা হারিয়েছেন, ছোটবেলায় বাবা হারিয়েছেন। উনি উনার ভাইয়ের জানাজায় যেতে পারেন নাই। উনার একটা মেয়ে। উনি তো নিঃসঙ্গ, একা একজন মানুষ। তো উনার সাথে যদি আরো এই সমস্ত chaos যুক্ত হয়, তারপরে আমি মনে করি যে তিনি চেষ্টা করছেন তার বিহেভিয়ার এর মাধ্যমে মানুষের মন কিন্তু জয় করছে। উনি একদিক থেকে জয় করে, আর আরেকদিকে উনার পার্টির লোকজন এটাকে বিনষ্ট করে। কিন্তু এই যে পার্টির লোকজন বিনষ্ট করছে, এখানে তারেক রহমানের ব্যক্তিগত ক্যারিশমার অভাবের কোনো দায় কি দেখেন? আমি উনার দায় দেখার আগে বলব যে আ ভূ রাজনীতির একটা ইস্যু থাকে এখানে। আমাদের সাথেও যোগাযোগ আছে, এই এজেন্টের, ওই এজেন্টের, আমার সাথে কথাবার্তা হয়। তো আমার মনে হচ্ছে তিনি একটা আষ্টেপৃষ্ঠে আটকানো আছেন, কিছু সীমাবদ্ধতা উনার আছে এখনো। এবং একটা সময় এই সীমাবদ্ধতা কেটে যাবে। তারেক রহমান সাহেব অবশ্যই তিনি ভালো একজন প্রশাসক হবেন, শাসক হবেন, আমরা আশা করি। একটু সময়ের অপেক্ষা করছি। আমি আশা করছি যে আমাদের হয়তো
খুব শর্টলি তিনি ফর্মে ফিরে আসবেন এবং মানে এখন কেন ফিরতে পারছে না? কাদের দ্বারা আটকানো আছেন? এটা আমরা দেখতে পাচ্ছি পারিপার্শ্বিকতা। উনি কথা বলার সময় প্রেসক্রাইব করছে আরেকজন বা উনার যেই মন্ত্রী পরিষদ আছে তারা বেগম জিয়া এবং শহীদ জিয়াকে রাবার স্ট্যাম্প বানায় ফেলছে। পাসপোর্ট সাইজ ছবি। এখন তারেক রহমানের এই চাটুকারিতে তারা ব্যস্ত আছে। তারা তাদের মাথায় নেই যে এই তারেক রহমান শহীদ জিয়ার ঔরসজাত সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান। এবং তার ভেতরে ওই একটা জেদ বা তার ভেতরে ওই একটা কোয়ালিটি অটোমেটিকই আসবে। এটা সিস্টেমই হয়। কিন্তু উনার আশেপাশে যে লোকগুলা বা বড়, বড় মন্ত্রী, নেতা এদের সাথে বিএনপির কোনো আসলে তাদের কোনো কারিশমায় বিএনপি আ এখানে নাই। কেন নাই? কারণ এরা হচ্ছে তাদের এলাকা নিয়ে থাকে। ওই এলাকায় কয়েকটা গ্রুপিং থাকে। গ্রুপিংতে যারা জিতে আসে দলের হাইকমান্ডে কাউকে ম্যানেজ করে টাকা-পয়সা দেয়, মনোনয়ন বাণিজ্য, তারপরে পদ-বাণিজ্য করে। তো এগুলো করতে ব্যবসায়ীরা ঢুকে গেল যখন 1/11 এর পরে বেশি ক্ষতিটা হয়েছে যেটা ২০০৯ এর নির্বাচন আমরা দেখেছি প্রচুর পরিমাণে ব্যবসায়ীর নমিনেশন হয়েছে এবং সেই ব্যবসায়ীগুলি বেসিক্যালি রাজনৈতিক স্টিয়ারিং ঘুরেছিল বিএনপির এবং তারা তাদের ক্ষমতা সুসংহত করার জন্য টোকাই, বস্তির পোলাপান, অশিক্ষিত দল ভারী করেছে। লোক বেশি দেখাইতে হবে, গায়ের উপর রাজনীতি করতে হবে। একটা বেয়াদব কালচার শুরু করে দিয়েছে অধ্যাপক, অ্যাডভোকেট, চিকিৎসক, সাবেক সচিব বা সামরিক বাহিনী থেকে যারা রিটায়ার করেন বা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যারা অবদান রাখতে পারবেন, তাদের অবস্থান কিন্তু বিএনপিতে নাই। তারা চলে গেছে। আর দল যখন ক্ষমতায় আসলো, যথারীতি সেই সুটেড বুটেড মানুষগুলো চলে আসলো, পাওয়ার টেনে নিলো, মন্ত্রীও হয়ে গেল। এবং সেখানে তাদের সিন্ডিকেট আসলে সচিবালয়ে আমি গেলাম একদিন একটা কাজে। আ আমার ছেলের একটা বিজনেসের ইস্যুতে। তো ওখানে গিয়ে দেখলাম যে প্রত্যেকটা মোটামুটি যেই মন্ত্রণালয়ের রুমে, রুমে একটা জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন এবং অফিস হয়ে গেছে সচিবালয়টা। তো প্রধানমন্ত্রী স্বয়ং সকাল ৯ টার সময় অফিসে যাচ্ছেন। তার চেষ্টার কোনো কমতি নেই। এই ১ম প্রধানমন্ত্রী যিনি সকাল ৯ টায় অফিসে যান। আমি এক মন্ত্রী জিজ্ঞেস করছিলাম, "কেমন লাগে? উনি সকাল ৯ টায় অফিসে যায়, আপনাদের কাছে কেমন লাগে?" খুব বোরিং। কিন্তু উনার যে চেষ্টাটা এবং উনার যে বিহেভিয়ার রামি স্যার বাসায় যেভাবে গেলেন এবং উনি ফেস করার চেষ্টা করছেন প্রত্যেকটা ইস্যু। বাট উনার সীমাবদ্ধতাটা আমরা জাতির কাছে দৃশ্যমান। তো এই সীমাবদ্ধতা উনি কাটিয়ে উঠবেন আমি আশা করি ইনশাআল্লাহ। সীমাবদ্ধতাটা হয়তো উনার রিক্রুটমেন্ট নিয়ে কিছুটা হতেও পারে। আ আমরা প্রায় লোকমুখে শুনি যে ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী আসলে অন্য কেউ। এইটা কি আসলে আপনার ঠিক মনে হয়? আমি তো জনগণের বাইরে যেতে রাজি না। আমি তো আচ্ছা। যেটা দেখছি সেটা হচ্ছে আসলে তারেক রহমান সাহেবকে এক ধরনের আবদ্ধ রাখা হয়েছে এবং তিনিও সেটা এনজয় করছেন বলে আমি মনে করি না। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং উনার মাথায় আছে আমি বিশ্বাস করি কারণ উনার সাথে মেশার সুযোগ আমার হয়েছে। তারেক রহমানের সাথে আমি মিট করেছি বহুবার। ২০০৬ সালে ৩ মার্চ উনার সাথে আমার লাস্ট দেখা হয়েছিল হাওয়া বাণী যখন বিএনপি অফিস ছিল। ৩ মার্চ উনার সাথে দেখা করেছিল বিমর্ষ চেহারায় আমাকে বললেন, "আসিফ মনে হয় নিউজ খুব একটা ভালো নয়।" আমি বললাম, "আপনি হিম্মত রাখেন, মনোবল রাখেন। আল্লাহ সব ঠিক করবে।" তারপর তো ৭ তারিখ উনি অ্যারেস্ট হয়ে গেলেন। তারপর ১৮ মাস জেল যাওয়ার পর আমি পিজি হাসপাতালে যুবদলের ডিউটি ছিল কে তারেক ভাইয়ের সাথে দেখা করবে, কারা মানে একটা বিরাট এলাহি কান্ড। রোগী বাড়িতে দিয়ে তারাই ওখানে দখল করে বসে আছে পিজি হাসপাতাল। তো জুবাইদা ভাবি তখন ঢুকছিলেন। তো আমাকে একজন নেতা বলল যে, "তোর কি লিখবো তোর নাম? নামের সাথে ডেজিগনেশন?" আমি বললাম, "আসিফ নামই যথেষ্ট। আপনি দিয়ে দেন।" আসিফ বাংলাদেশে বিএনপিতে কয়টা আছে? গায়ক সাহেব আমি পপুলার না? আমার রাইটটা বুঝতে হবে কার সাথে চলি। বেগম তারেক রহমানের সাথে চলি। আমি তো কাউরে মানি না। আপনি আসিফ লিখে পাঠিয়ে দেন। তো যাই হোক এর মধ্যে জুবাইদা ভাবে ঢুকলেন। তো ভাবির সাথে আমার পুরনো সম্পর্ক। এই কারণে উনি একটা স্কুল চালান সুরভি নামে। অটিস্টিক মানে প প আ স্পেশাল চাইল্ডদের জন্য স্কুল। তো সেটার সাথে আমি সম্পৃক্ত ৯৭ সাল থেকেই। উনি কালচারাল প্রোগ্রামে বাচ্চাদের সময় দিতাম। উনার সাথে পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। উনার একজন খালাতো ভাই আছেন যিনি ইফতেখার হোসেন পিন্টু যিনি আমাকে মিউজিকে প্রমোট করেছেন ঢাকায়। তখন জুবাইদা ভাবি আমাকে একটা হাত দেখালেন, "আসো, আসো।" তো আমি উনার সাথে ঢুকে গেলাম। তো ঢুকার পরে ভাবি ওখানে বসে, তারেক ভাই একটু কাত হয়ে বাম দিকে ছিলেন। উনার মাথায় ব্যান্ডেজ ছিল এই সাইডে। তা আমি একটা টুলে বসলাম। তো আমি উনাকে জিজ্ঞেস করতে পারছিলাম না, "আপনি কেমন আছেন?" এটা তো জিজ্ঞেস করা যাচ্ছে না। আমি দেখতেছি লোকটা বিমর্ষ, উনি আহত, নড়তে কষ্ট হচ্ছে। তারপরে হাতটা বাড়ালাম, উনি একটা হাত দিলেন আমার উপরে। আমি আবার আরেকটা হাত দিলাম উনার উপর। উনি আবার আরেকটা হাত দিলেন। তারপর থেকে বিদায়। ওরা চলে গেলেন লন্ডনে। আমি লন্ডনে আবার ৩ বার গেলাম। আমাকে অনেকভাবে বলা হয়েছে যে, "আপনি লন্ডনে আসছেন, আপনি তারেক ভাইয়ের সাথে দেখা করেন।" আমি বললাম, "আমি উনার সাথে দেখা করে কি লাভ? আমার তো উনার সাথে কোনো কাজ নাই। উনার সময় নষ্ট করব কেন আমি? আমি লন্ডন গেছি ঘুরতে। এখন যদি তারেক রহমানের সাথে দেখা করি, উনার সাথে আমার কোনো এজেন্ডা নাই। আমি কি নিয়ে কথা বলব? কারণ তখন বেগম জিয়া জীবিত ছিলেন। এবং আমি বেগম জিয়ার আন্ডারেই বা উনার তত্ত্বাবধানে আমি আবার যতটুকু এক্টিভিটিস সে 111 থেকে ফাইনালি আমি আ ডিপলি বিএনপির সাথে জড়ায় যাই। যখন দলে কোনো নেতা ছিল না। হয়তো ছিল আমাদের হান্নান শাহ ছিলেন চাচা। বাকি সবাই গা-ঢাকা দিয়ে দিয়েছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কাউকে। সেটার ফলশ্রুতিতে ২০০৯ সালের ৮ ডিসেম্বরে আমি বিএনপির কাউন্সিলটা করি নেমে। এবং এটা ছিল বিএনপির সর্ববৃহৎ এবং অর্গানাইজড কাউন্সিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে।
তো তারপর থেকে ম্যাডাম আমাকে বলেছেন সবসময়, "তুমি তোমার চিন্তাভাবনা" মানে আমার পারফরম্যান্সে হ্যাপি ছিলেন। তো উনি বললেন, "তোমার চিন্তাভাবনাগুলি তোমার কাছে রাখো। তোমার কোনো প্ল্যান তুমি কারোকে শেয়ার করবে না। আর তুমি কুমিল্লার রাজনীতি করবে না। এটা তোমাকে নষ্ট করে ফেলবে। তুমি জাসাস করবে না। এরাও তোমাকে নষ্ট করে ফেলবে। তুমি সরাসরি কোনো পলিটিক্স এ কিছু করার দরকার নেই। তুমি আমাকে বলবা। আমাকে ইনফর্ম করবা।" তো যাই হোক পরবর্তীতে ম্যাডামের ইন্তেকাল হলো। এটা আমার জন্য একটা খুব শকিং ছিল। আমি আর ম্যাডামকে হাসপাতালে দেখতে যাইনি। কারণ আমি যেই ১৭ সালের অক্টোবর মাসে যে ম্যাডামকে দেখেছি, ১৮ সালে ম্যাডামের সাথে আমার কথা হয়েছে। ইনি জেলখানায় তিনি আমার খবর নিতেন। তারপরে আগস্টের উনি যখন জেলখানা রিলিজ হওয়ার পরে জুলাই বিপ্লবের পরে উনি যখন আসেন উনার বাসায় উনি একজনকে আ ডেকেছেন বাসায়। বাসায় ডেকে উনি ফোনে ওকে বলছে, "আপনি আসিফকে ফোন দিবেন। তুমি আসিফকে ফোন দিবে বলবা, ও যেভাবে আছে সেভাবে থাকবে। সে শুধু গান গাইবে। তার সাথে আমার কোনদিন দেখা হলে তারপরে কথা হবে।" তো আমি এখন ওইভাবেই আছি শেষ দেখা কি ২০১৭ সালেই? ১৭ সালে। বেগম জিয়ার সাথে আপনি যেদিন খুব বালুর ট্রাকটা দেয় না? ওইদিন রাতেই। কাছের মানুষ ছিলেন উনি আপনার বা আপনি উনার খুব কাছের মানুষ ছিলেন। 1-11 এর সময় থেকে আপনি যখন বিএনপিতে খুব গভীরভাবে জড়িয়ে গেলেন, সেই সময়টায় তাকে কেমন দেখেছেন? তিনি তো আপসহীন নেত্রী হিসেবে পরিচিত। উনি 1-11 এর পর থেকে অটোমেটিক্যালি তো সব রেস্ট্রিকশন চলে আসছে। মোবাইল জামার-টামার, অন্য বাহিনীতে বিভিন্ন রকম বাহিনী ম্যাডামকে বিরক্ত করতো বা অনেক ইনসাল্ট করার চেষ্টা করতো। দলের পার্টির নেতাকর্মী ধরপাকড় সবাই পলাতক। তখন আমি ছিলাম কুমিল্লায়। আমাকে আমার বন্ধু ডক্টর সালাউদ্দিন মোল্লা যে এখন বা একজন সার্জন, সে কাজ করছে লাইব্রেরি হাসপাতালে। তো সে ম্যাডামের চিকিৎসক ছিল। আমার ব্যাচমেট সে। চিরাং মেডিকেলের। সম্ভবত আমি ঠিক জানি না। তো ওর ফোন থেকে ম্যাডাম আমাকে ফোন দিতেন। একটা সিটিসেল নাম্বার থেকে কখনো বাংলালি মানে যে বিভিন্ন রকম সিম থেকে তার কাছে ১৭ টা সিম উদ্ধার করেছিল পরে। আর্মি ধরে তার থেকে উদ্ধার করেছিল এটা। তো ম্যাডাম আমাকে বলতেন, "তুমি আ এই মুহূর্তে কোথায়?" ম্যাডাম আমি কুমিল্লায় আছি। "যাও। তুমি জাহাঙ্গীর সাহেব তখন আমাদের সেক্রেটারি ছিলেন বিএনপির। তুমি উনার কাছে যাও। উনার সাথে কথা বলব।" তো আমি ফোন নিয়ে ওখান থেকে ফোন দিতাম। ম্যাডাম কথা বলতেন, ইনস্ট্রাকশন দিতেন। তখন আবার রাবেয়া চৌধুরী ছিলেন আমাদের কুমিল্লা বিএনপি প্রেসিডেন্ট। উনি বলতেন, "তুমি রাবেয়া আপার কাছে যাও।" আবার রাবেয়া আবার যেতাম। ব্রিগেডিয়ার হান্নান শাহ, "তুমি কোথায় আছো?" "ঢাকায়।" হান্নান শাহর বাসা ছিল আ ডিওএইচএস এ যে আমেরিকান এম্বাসিতে যে ডিওএইচএস টা আছে ওখানে। তো আমি চাচার সাথে কথা বলা দিতাম। তো কখনো মোশাররফ স্যারের সাথে কথা বলাতাম। তো এরকম ম্যাডামের ইনস্ট্রাকশন এ কাজ করে খুব রিস্কি ছিল। কারণ আমরা বিএনপি আওয়ামী লীগের মতো হাউ-কাউ করে ঘেউ করে পার্টি না। আর ম্যাডামের যে ব্যক্তিত্ব, উনি সবসময় শালীনতা মেইনটেইন করতেন। শালীনতার বাইরে তিনি কখনোই কোনো মন্তব্য করেন না। প্রমাণ হচ্ছে ৫ই আগস্টের পরে আমাদের যে মহান জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবের পরে তিনি যখন দেশে আসেন এবং উনার সন্তান তারেক রহমান সাহেব যখন আসেন, এখন পর্যন্ত কি আপনি শুনেছেন আওয়ামী লীগের নাম নিতে কিংবা হাসিনার নাম নিতে বা এই সমস্ত ফ্যাসিস্ট এসব কথা এই কালচারটা বিএনপির কাছে নাই। বিএনপি মানে বেগম জিয়া এবং জিয়া পরিবার। তো এই সংস্কৃতিটা বিএনপির মধ্যে আছে। তো আমিও ম্যাডামের সাথে কাজ করলাম। তারপরেও আমি দলে যখন ম্যাডাম আ নতুন ব্যবস্থা চালু হলো, নশালের নির্বাচনটা হলো। আর ২০০৭ সালে ২২ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল। যেখানে আমি ম্যাডামকে কুমিল্লা নিয়ে গেছিলাম সদর থেকে নির্বাচন করার জন্য এবং তখনই আমি নমিনেশন পেপারটা কিনি। আমার তখন মোশাররফ স্যার বললেন, "তুমি নমিনেশন পেপার কিনছো কেন? ছোট মানুষ, তুমি গান গাও।" আমি বললাম, "নমিনেশন পেপার কিনলাম এই কারণে যে কুমিল্লায় আমাদের লেফটেন্যান্ট কর্নেল আকবর হোসেন কাকা, যিনি এমপি ছিলেন ৫ বারের, তিনি মারা গেছেন। ওখানে লিডারশিপ ফাঁকা। এখন কুমিল্লার তখন ছিল ১২ টা কনস্টিটিউয়েন্সি। যদি ম্যাডাম সেন্ট্রালি কুমিল্লা সদর ইলেকশন না করে, ওই সিটের প্রভাবটা আবার বাকিগুলোয় পড়বে। কারণ ১৪ নং সিটটা কিন্তু আমাদের কখনোই ছিল না। বিএনপি ৪ নম্বর। আর বাকি সব সিটই কিন্তু বিএনপি ঘাঁটি। তো সেক্ষেত্রে দলীয় কোন্দল বা কুমিল্লার যে আভ্যন্তরীণ বিএনপি নেতাদের মধ্যে যে কামড়াকামড়ি, এগুলা সেট করার জন্য বেসিক্যালি আমি ম্যাডামকে কুমিল্লা নির্বাচনে নিয়ে যাই, যেটা 1-11 এর কারণে হয় নাই। তো এই ধরনের বহু এক্টিভিটিস বেগম জিয়ার সাথে আমার আছে। তো বেসিক্যালি আমি যতটুকু বুঝছি তিনি আমাকে কেন গান গাইতে বলছেন, কারণ তিনি জানতেন যে পরিস্থিতি এমনটা হবে। হয়তো এখানে কিছু এজেন্ট ঢুকে গেছে দলের মধ্যে এবং দলের সাংগঠনিক সম্পাদকগুলা ওই সব দেখবেন বর্ডার এলাকার এমপি, বর্ডার এলাকার মন্ত্রী। তো এগুলো আমরা বুঝি। তো আমি চাই যে বেগম জিয়ার কাছ থেকে আমি যে লেসনটা নিয়েছি আপোসহীনতার, দেশের পক্ষে থাকার জন্য, সেই জিনিসটা আমি মেইনটেইন করে যাচ্ছি এবং মৃত্যুর আগ পর্যন্ত এটা করে যাবো ইনশাল্লাহ। আপনি তার সাথে যেহেতু রাজনীতি করেছেন, বেগম জিয়ার বিএনপি আর তারেক রহমানের বিএনপি নাকি অনেক আলাদা বলা হচ্ছে আজকাল। এই মন্তব্যের সাথে কি আপনি একমত বা কেন আলাদা আসলে? আমি বেগম জিয়া বা তারেক জিয়ার আ বিএনপি বলব না। আমি বিএনপিই বলব। কারণ তারা বিএনপির বড় অংশ এবং হিস্সা এবং বিএনপির বাকি যে কোটি নেতাকর্মী বা সাধারণ মানুষের সাপোর্ট আছে সেটাও। তবে দীর্ঘ ১৭ বছর দেশে না থাকা, দীর্ঘ ১৭ বছর তিনি মোটামুটি অনলাইনে যোগাযোগ রেখে দলটাকে একীভূত রেখেছেন। দলটাকে তিনি ভাঙতে দেননি।
এবং তিনি দলটাকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছেন। এটা বিরাট সফলতা তারেক রহমানের। তো আমরা মাত্র ৩ মাসে কোনো কিছু জাজ করতে পারব না। আমরা সেই তারেক রহমানকে অবশ্যই দেখব, যেটা দেখার জন্য অপেক্ষায় আছি এবং খুব দ্রুতই দেখব যে তারেক রহমান উনার বাবা এবং মায়ের পথে হাঁটবেন ইনশাল্লাহ। আপনার সাথে তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরও দেখা হয়েছিল আপনি যখন ছোট ছিলেন। সেই এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? সেটা হচ্ছে আমি কুমিল্লা গুলবাগী স্কুলে পড়তাম। তো আমি ছিলাম কাফ করতাম, কাফ লিডার ছিলাম। তো জিয়া রহমান সাহেব যেহেতু আমাদের কুমিল্লায় পছন্দ করতেন, উনার বিয়ের পরে বেগম জিয়া কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিলেন। তো জিয়া রহমান সাহেব হেলিকপ্টার থেকে নামতেন, আমরা স্কুলে সারিবদ্ধভাবে স্কুল ড্রেস পরে একটা কাফের আমরা ফুল দিতাম, দেখা হতো। তারপর আমরা আমি একটু মানে আমাদের একটা আমার টিচার ছিলেন যিনি কল্যাণী সেন গুপ্তা, শ্রীমতী কল্যাণী সেন গুপ্তা, তিনি প্রয়াত হয়েছেন। তো উনি আমাকে মোটামুটি আমি একটু দুরন্ত ছিলাম তো, উনি আমাকে গান শেখানোর চেষ্টা করতেন। মানে পৃথিবীর যত কাজ আছে সব আমাকে দিতেন। এবং কবিতা আবৃত্তি করো, গান গাও, লালন গাও, ভাটিয়ালি গাও, দেশের গান, এমনকি মিলাদও পড়াতেন আমাকে। উনি আমাকে মিলাদ পড়ানো শিখেছেন। ওই স্কুলে মিলাদ হবে, আমার সুর ভালো ছিল, তো মিলাদ পড়াতেন আমি। তো তখন আমরা একটা নাটক হলো আমাদের, খেলাঘরের পুতুলগুলো। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছোট নাটিকা, শিশুতোষ নাটিকা। তো সেটা আমরা পারফর্ম করলাম কুমিল্লায়, আমরা চ্যাম্পিয়ন হলাম। তারপর আমরা ঢাকায় চান্স পেলাম শিশু একাডেমিতে। তো শিশু একাডেমিতে ডরমিটরিতে আমরা ছিলাম। আমার ছোট ভাইও ছিল সেখানে একটা রোলে। আমার বন্ধু-বান্ধব এখনো সবাই আছে। সাক্ষী, আমি কোনো কথা বলছি না যেটা সাক্ষী নেই। সাক্ষী সহ কথা বলতেছি। তো তারপরে উনি আসছেন সেই সন্ধ্যা ৮ঃ০০ ৮:৩০ শীতের রাত। উনি আসছেন জানালা দিয়ে, উনি এসেছেন আমাদের চকলেট দিয়ে গেছেন, জিয়াউর রহমান সাহেব। আমার ওনার একটা অভ্যাস ছিল উনি বাচ্চাদেরকে নিয়ে, স্কলারদেরকে নিয়ে নৌবিহারে যেতেন এবং তাদেরকে বলতেন ওই কবি আল মাহমুদের ভাষায় বলতে হয় যেটা, উনি ছোট একটা তেলের শিশি নিয়ে ঘুরতেন এবং বাচ্চাদেরকে বলতেন, "শোনো, আমার জীবদ্দশায় হয়তো আমি কখনো এই তেলটা উত্তোলন করতে পারব না। কারণ তখন তো আমরা আষ্টেপৃষ্ঠে আটকা, পার্শ্ববর্তী দেশের কাছে। তো উনি বলতেন, কোনো একদিন তোমরা এটা উদ্ধার করবো এবং দেশকে সমৃদ্ধ তোমরাই করবো। তোমাদের উপর ভরসা।" এই যে জেন জির কথা বলতেছি আজকে, জেনারেশন জেগেছে। অর্থাৎ একটা পরিবর্তনের আশা যে লোকটা ৮০ সালে করেছেন, সেই পরিবর্তনটা এসছে ২০২৪ সালে। পাশাপাশি উনি যে ভাবনাগুলি করেছিলেন, বেগম খালেদা জিয়া যে শিশুদের শিক্ষা, চিকিৎসা, অবৈতনিক করা, পড়াশোনা, অনেক এক্টিভিটিস কিন্তু আছে। কিন্তু বিএনপির লোকজন এগুলো ফোকাস নেই। আওয়ামী লীগ ৫ বছর ক্রাইম করলো, চুরি করলো, ঠিক বিএনপি ক্ষমতার সাথে তারা দুর্নীতি চ্যাম্পিয়ন হয়ে গেল। এটা নিয়ে কথা বলল বিএনপিতে নেই। কি করে তারা টেন্ডারবাজি করবে? ওই চাস্তু নিজে এমপি হইছে, ওর শালা হবে লোকাল বিএনপির নেতা, উপজেলা চেয়ারম্যান, তার বউ হবে অমুক কমিটির চেয়ারম্যান, তার নাতি হবে, তার পুত্রী হবে, এটা এই নিয়ে বিএনপি ব্যস্ত। তো বিএনপি সাংগঠনিকভাবে খুব দুর্বল। আমার মনে হয় সামনে বিএনপির যে কঠিন অবস্থা আসতেছে, সাংগঠনিকভাবে যদি তারা শক্তিশালী না হয়, কঠিন অবস্থা কেন আসছে? কঠিন অবস্থা আসবে কারণ বিএনপি সাংগঠনিকভাবে খুবই দুর্বল। এই যে তৃণমূল নেতাকর্মী যারা সংগ্রামী ত্যাগী নেতাকর্মী, তারা অলরেডি মুখ ফিরিয়ে নিচ্ছে। কারণ ওই যে দলীয় যে নেতৃবৃন্দ যারা মন্ত্রী এমপি হয়েছে, তারা যথারীতি তাদের সন্তানদেরকে আবার যেটা না জমিদারি আরকি একটা। আমরা পরিবার বলতে কি বুঝি? জিয়া পরিবার, মুজিব পরিবার, ভুট্টো পরিবার, এই তো পরিবার। তো যে মন্ত্রী ওর পরিবার তো কাউন্টেবল না। কিন্তু ওরা ভাবছে পরিবার এটা সহ। মানে এই সমস্ত কারণে বিএনপির লিডারশিপ থেকে বিচ্ছিন্ন সাধারণ মানুষ। আর বিএনপি কিন্তু সাধারণ মানুষের সাপোর্টে চলে। জিয়াউর রহমান সাহেবের প্রতি মানুষের যে সহানুভূতি, ওনার দাফন। বেগম জিয়ার প্রতি মানুষের সহানুভূতি, ওনার জানাজা, দাফন। কোকো রহমানের যে হয়েছে পল্টনে, সেটাও ছিল একটা ঐতিহাসিক জানাজা। তার মানে কি? এতে কি প্রমাণিত হয়? যে জিয়া পরিবার মানুষের অন্তরে। সেই মানুষগুলো এখন বিএনপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এই ধরনের এক্টিভিটির কারণে। তো বিএনপিকে, তারেক রহমান সাহেবকে সতর্ক হইতে হবে যে আশেপাশে এতদিন যারা ছিল না, এতদিন যাদেরকে দেখা যায় নাই, তারা আবার ফ্রন্ট লাইনে চলে আসছে। এবং বিএনপি কেন ৫ বছর ক্ষমতা কেন থাকেনি বিএনপি? এই রহস্যটা বিএনপিকে, এই চক্রজাল ভেদ করতে হবে। যে কেন বিএনপি ৫ বছর পর ক্ষমতা থাকতে পারে না? কারণটা কি? এটার রিজন খুঁজতে হবে, খোঁজার সুযোগ আছে এখনো। এবং আমার মনে হয় এটা খুব দ্রুত রিপেয়ার করতে, যেমন আমাদের স্পোর্টস নিয়ে যে কেলেঙ্কারিটা হলো বিসিবি দখল নিয়ে, কিংবা কালচারাল মিনিস্ট্রিতে যেটা হয়, একটা সংস্কৃতি, ক্রিয়া, মিডিয়া এবং দলীয় শৃঙ্খলা বিএনপি টোটালি পুয়ার। আর কূটনীতির কথা না হয় নাই বললাম। কূটনীতিতে এখন যেহেতু ভাড়াটিয়া পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতিও মোটামুটি ফ্যাসিস্ট আমলের, ফ্যাসিস্ট রাষ্ট্রপতি আছে, এর কার প্ল্যানে আছে আমি জানি না। তবে যে প্ল্যানটা করে সেটা ভালো প্ল্যান করে নাই। সংবিধানই সবকিছু না। আগে দেশের ২০ কোটি মানুষের স্বার্থ আগে। তো সবকিছু মিলিয়ে একটা ক্যামোফ্লেজের মধ্যে আছে দেশ। একটা প্রচ্ছন্ন একটা ধোঁয়াশার মধ্যে দেশ আছে। তো নিশ্চয়ই এই ধোঁয়াশা কেটে যাবে ইনশাআল্লাহ। এবং আমাদের তরুণ প্রজন্ম জেগেছে। আপনি দেখেন বিএনপি কিন্তু কোনোভাবে জেনজিকে দলে আকৃষ্ট করতে পারছে না। দলে আসছে না। সেই টোকায় মস্তান এই বস্তির ছেলেপেলে মিছিল মিটিং করে টাকা ভাড়া দিয়ে। তো এভাবে তো একটা দল চলতে পারে না। দলটা কি বুঝতে হবে।
এই দলের জন্য কি আমার ভূমিকা থাকা উচিত, আমি কতটুকু ভূমিকা রাখতে পারবো সেটা এনশিওর করতে হবে দলকে। তো দলকে এনশিওর করবো কোত্থেকে? আপনি পল্টনে গেলে দেখবেন আপনার এক ধরনের ভিড়, তদবির, তদবির, তদবির। এখন তো তদবির চলতেছে। এখন তো আর দল কিভাবে সংগঠিত হবে, দল কিভাবে স্ট্রং করে ভবিষ্যতে যারা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে কিভাবে ফেস করবে। একটা আওয়ামী লীগ তো একটা জুজু আছেই। কারণ তাদের বিরাট সমর্থক গোষ্ঠী আছে এবং তারা ফেরোসাস এবং তারা তো আওয়ামী লীগ তো আসলে বেসিক্যালি কোনো পার্টি না। এটা একটা ধর্ম। তো ওই ধর্মের লোকদেরকে ফেস করতে হলে কিন্তু বিএনপিকেও অনেক শক্তিশালী হতে হবে, যেটা বিএনপি টোটালি আমি মনে করি জিরো। বিএনপিকে কি ধর্ম হতে হবে? ধর্ম হওয়ার দরকার নেই। জাতীয়তাবাদটাকে যেটা, আমরা জাতীয়তাবাদ বলতে কি বুঝি? জাতীয়তাবাদ যদি একদল পিঁপড়া হয় আমরা, সেই পিঁপড়ার লাইন চলে। এই পিঁপড়ার লাইনটা কখনো বানের পানিতে ভেসে যাবে, কখনো ঝড়ে উড়ে যাবে, কখনো কেউ পোড়ায় দিবে। কিন্তু পিঁপড়া যখন আবার একসাথে হবে তখন তারা লাইন ধরে হাঁটবে। আমরা হচ্ছে সেই জাতীয়তাবাদী। আচ্ছা, বিসিবির প্রসঙ্গ যেহেতু আসলো, আপনি বিএনপি সমর্থক বা সাবেক বিএনপি নেতা হওয়ার পরেও ইন্টারিম আমলে গঠিত বিসিবি বোর্ডের পরিচালক ছিলেন। এটা কেন? এটা হচ্ছে আপনি তাবিদ আউয়ালকে তো চেনেন, বিসিবি বাফুফে চিফ। উনি কিন্তু আওয়ামী লীগের আমলেও বাফুফের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ইন্টারিমের সময় কিন্তু আবার প্রেসিডেন্ট আছে বাফুফের। বাংলাদেশে ২৭-২৮টা ফেডারেশন ইলেকশন হয়ে গেছে। আপনার অলিম্পিকের ইলেকশন হয়ে গেছে। কোনো বাতিল হয় নাই। জাতীয় নির্বাচন জাকসু, চাকসু, জকসু সবই হয়েছে ইলেকশনে। কোনো নির্বাচন বাতিল হয় নাই। খালি বিসিবিরটা বাতিল হয়ে গেল। কেন জানেন? আমাদের যে ক্রীড়া প্রতিমন্ত্রী কথিত আছে, সে যেই তদন্ত কমিটি গঠন করেছে সেখানে ২ জন লোক ছিল, একজন সাংবাদিক, একজন অ্যাডভোকেট। তারা অলরেডি ডিসকোয়ালিফাইড। ওই কমিটিতে থাকার যোগ্যতা তাদের নাই। আর যিনি তাকে নিয়োগ দিয়েছেন, যাকে নিয়োগ দিয়েছেন চিফ হিসাবে, আসাদুজ্জামান সাহেব আ বিচারপতি। তো কথিত আছে এবং প্রমাণও আমরা মোটামুটি পেয়েছি। জিজ্ঞেস করলে হয়তো পাওয়া যাবে, চাপ দিয়ে ধরলে, যে এই ক্রীড়া প্রতিমন্ত্রী ৫ই আগস্টের আগে ওনার বাসায় লুকিয়েছিলেন। এই লুকানো কারণে তাকে একটা গিফট দিয়েছে। কিন্তু তার তদন্ত কমিশন বলছে বিসিবি নির্বাচনের ভুল নেই। বিসিবি নির্বাচন ঠিক আছে এবং কিছু সংশোধনী আনতে হবে নির্বাচন প্রক্রিয়ায়। তার মানে আমরা ওকে। তদন্ত কমিটির বাইরে তো কোনো কথা হবে না। যেহেতু তারাই তাদের করে, ক্যাঙ্গারু হোক আর লায়ন কোর্ট হোক, যেটাই হোক। রায় তো একটা আসছে। তাইলে হঠাৎ করে কি ঘটলো যে আপনি ৮ এপ্রিলে আপনি বিসিবি ভেঙে দিবেন? কি ঘটলো? সেটা হচ্ছে এটা একটা দীর্ঘদিন ধরে চক্র চলছিল। আপনি যদি মনে করেন বিসিবি প্রপার্টিজ আছে ৳১৪০০ কোটি ক্যাশ। আপনি যদি মনে করেন বিসিবি প্রপার্টিজ টোটাল ৳৪,২০০ কোটি। টোটাল প্রপার্টিজ মালিক বিসিবি। পূর্বাচল স্টেডিয়াম বা বিভিন্ন মাঠ-টাঠ নিয়ে আমাদের যে সম্পত্তিগুলো আছে ৳৪২০০ কোটি। এই ৪২০০ থাকবে কিন্তু। তাহলে আমরা কেন বিসিবিতে আমরা গত ৬ মাস ছিলাম। আপনি কি মনে করেন তারা একদম মাইক্রোস্কোপ দিয়ে চেক করে নাই যে আসিফদের বুলবুলের কমিটি কি করছে? করে নাই। যেই ৭ টা কাওয়ার্ড রিজাইন করেছে, তাদের মধ্যে কয়েকটা কাওয়ার্ডের বসুন্ধরা গ্রুপ একটা আছে। ওদের লোক এখানে আছে। এরা আবার কিন্তু ডাইরেক্ট হচ্ছে। হ্যাঁ? অর্থাৎ হিসাবটা আপনি ঘুরে ফিরে দেখবেন গত কয়েক বছরে মানে ২০-২৫ বছর একই চেহারা। এই খান, ওই হোসেন, ওই অ্যা এরাই ঘুরতেছে। হ্যাঁ? কেন জানেন? বিসিবিতে একটা জুয়া হয়। বিপিএল থেকে শুরু করে যেকোনো পর্যায়ের ক্রিকেটে ৮০০ থেকে ৳১,০০০ কোটি টাকার জুয়া হয়। সেটা হলো মূল ইনকাম। পানির হিসাব, চুরির হিসাব বাদ দিলাম। জুয়াটা কারা করে, মানে বোর্ড পরিচালক? বোর্ড থেকে হয়। আচ্ছা। আমি আরেকটু ডিটেইলে যাই। আমি রিসেন্টলি একটা তদন্ত করলাম। ২৫শে মার্চ আমার জন্মদিন ছিল। আমি ছিলাম লন্ডনে, রাহাত ফাতের এখানে লঞ্চিং ছিল হাউস অফ কমার্সে। তো যেহেতু ৬ ঘন্টার বেশ কম লন্ডনের সাথে আমার, আমি ঘুম থেকে উঠে দেখলাম একটা হট্টগোল। মানে এক টোকাই ওই ছাপরি একটা সাংবাদিক আছে যে বা রাত্রেবেলা সানগ্লাস পরে, গরমের সময় জ্যাকেট পরে, ঘরের মধ্যে হ্যাট পরে। হ্যাঁ? এই লোকগুলো হলো অসুস্থ। এদের কি প্রোটিনের কোথায় সমস্যা আমি জানি না। এগুলা করলো কি ৬০-৭০ টা মিডিয়া পাঠায় দিল রমনা থানায়। পাঠায় দিয়ে বলল, "আসিফ এত টাকা মেরে দিছে।" আমি বললাম, "এত টাকা তো যেই ক্লেম করছে এত টাকা, ওর চেহারার সাথে টাকাটা যায় না। তো এই টাকাটা হোয়াইট কিনা, এই টাকাটা সরকারকে সে আ দেখাইলো কিনা তার ইনকাম ট্যাক্স ফাইলে। তারপরে তো এটা টাকার হিসাব-টিসাব হবে।" ১৬ বছর পর হঠাৎ করে এটা জাগলো কেন? কারণ সে ওই ছাত্রীর সাথে যোগাযোগ করছে। ওই ছাত্রী তাকে নিয়ে আমি কিছু সাংবাদিকদের বয়ারও নিছি এখানে। তাদের ফোন এবং তাদের সাথে কথা বলেছি, তদন্ত শেষ আমার। এই যে গণভবনের যে গুপ্ত ফ্যাসিস্টটা বিহারি, সে লন্ডনে গণভবনের গিয়েছে। গুপ্ত ফ্যাসিস্ট? আর ৩ আগস্ট যেটা আমরা যখন দেশে লাশের সারি, মানুষ পাগল হয়ে ঢাকামুখী হচ্ছে। শত, শত বাচ্চা মারা যাচ্ছে আমাদের। মানুষের আর বাঁচার কোনো আকাঙ্ক্ষা নাই। দেশকে স্বাধীন করতে হবে নতুনভাবে। এই ফ্যাসিস্ট হটাইতে হবে। তখন সে ৩ আগস্ট সে কি করে গণভবনে? কি করছিল? সেই গুপ্তটার কথা বলতেছি আরকি। তাকে মানুষ বিহারি বলে, অনেকে গুপ্ত বলে। তার মানে টোটাল
একটা বিহারি গুপ্ত ফ্যাসিস্ট নামে একটা কিছু চেষ্টা করতেছে নাম দেওয়ার জন্য। নাম নিতে পারি না আমি, নাম নিতে চাই না। তো সে গেছে লন্ডনে। তো একটা কলার খোসা ছেলে ওখানে রাজমিস্ত্রির কাজ করে এখানে এই স্যানিটারি যারা কি বলে ওয়াশরুমে যারা কাজ করে বা বিভিন্ন রকম বুয়ারা যারা মানে যারা হেল্পিং হ্যান্ড বিসিবিতে অনেক রকম হুম। মানুষ আছে না, গ্রাউন্ডসম্যান আছে, কাজ করে মানুষজন। এগুলো সিওর কাজ, ওর কাজ না। এগুলা প্রশাসন আছে। সে এগুলো নিয়ে সব নিউজ হচ্ছে। উনি এই ভাই বেতন বাড়ায় দিছে। এই ভাই বোনাস দিয়েছে, এই ভাই লর্ডসের মতো বানাচ্ছে। এগুলো সবকিছুর ভিতরে চুরির হিসাব আছে। আমি যে ওই লর্ডসের যে এটা বানাচ্ছে আর নতুন কিছু করো না ভাই। নতুন একটা স্টেডিয়াম বানাও। সারা দেশে এত স্টেডিয়াম, ঢাকা স্টেডিয়ামের মধ্যে ফ্যান লাগাইতে হবে। এটার মধ্যেই প্যাভিলিয়ন ভাঙতে হবে। এটার মধ্যে কেন? কারণ হচ্ছে আমরা যেই তৃণমূলের চলে গেছিলাম ক্রিকেটটা নিয়ে, সেটাকে বাধাগ্রস্ত করার একমাত্র উদ্দেশ্য কারণ এখানে সিন্ডিকেটটা অনেক ডাইরেক্টর যায় নাই। তো ২৫ তারিখ আমার হায়ারিং করার পরে আমি ভাবলাম আমার উপর কেন চড়া হইলো হঠাৎ করে? তো পরে দেখলাম সেই বিহারি যে বর্তমানে বিসিবি দখল করে আছে, সে লন্ডন ছিল। সাকিবও ছিল। সাকিব হলো শুটিংয়ে আমি গেলাম লেন্সে ককতলীয়ভাবে উনিও ছিলেন। তো এই লোকটার এত খবর হয়। ও কি আন্ডারওয়্যার পরে, কি কালারের। ও ঘড়িতে করে একটু আবার এমন করে। শুনেছি তার নাকি ১০০ কোটার ঘড়িও আছে। তারপর পাকিস্তানি বুকিদের কাছে তার নাম আছে। সে সিএ এর এজেন্ট। সিএ মানে সিআইএ না। ওই ক্রিকেট ইন্সট্রুমেন্ট যে বিক্রি করে ক্রিকেট। তো এই হিসাবে সে কিন্তু আসতে পারে না। এটা হয় না এটা। বিসিবিতে সে বল সাপ্লাই দিত, গিয়ার সাপ্লাই দিত, বিজনেস করত। তার চাচা-মাচা সহ হোটেল-মোটেল খুলে বসছিল। তখন আমার মাথা কাজ করতেছে না। আমি গত ১ মাস ১.৫ মাস কোনো মিডিয়ায় যাইনি। চুপচাপ বসেছিলাম। একটু বলি ২৬ তারিখ অথবা ২৭ তারিখ যদি ধরি, একটু কনফিউশন রেখে বলি। পাপন, নাজমুল হাসান পাপন। নাজমুল হাসান পাপনের সাথে তার মিটিং হয়েছে পার্ক চিনয়েস ক্যাফেটেরিয়া। একটা ক্যাফে অ্যান্ড বার। পার্ক চিনয়েস এটার অবস্থান হচ্ছে পার্ক চিনয়েস ইন মেফেয়ার সেন্ট্রাল লন্ডন। চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড বার, গ্রিন পার্ক স্টেশন, অপোজিট পাম বিচ ক্যাসিনো। মানে ক্যাসিনো কিন্তু থাকবে। জুয়ারি তো? ভালো জায়গা মিটিং করার খুব জন্য। ভালো, হ্যাঁ। না ক্যাসিনো তো আমরাও দেখতে যাই, ভালোই ঠিক আছে। ঠিক আছে। ক্যাসিনো খেলি না, দেখতে যাই। আর খেললে খেললেও সমস্যা নেই আসলে। না, এগুলো ম্যাটার করে না। এই যে ওয়ান অফ মোস্ট এক্সপেন্সিভ এরিয়াস ইন লন্ডন, বার্কলে স্ট্রিট। এটার তথ্য পাওয়ার পরে সে ৩০ তারিখ দেশে ফিরেছে। এত খবর আপনি দেখলেন মিডিয়াতে। কলার খোসা, গরুর ঝোল, অনেক গল্প। ভাইয়া বলতেছে মিডিয়াগুলো পাগল হয়ে গেছে। ক্রীড়া প্রতিমন্ত্রীর একটা আছে, মিডিয়া আছে এবং কিছু চামচা তৈরি করছে ওখানে, হ্যাঁ? এগুলো গোয়েবলস সিস্টেমের কায়দায় তারা চলে। তাহলে স্যার যে লন্ডন গেলেন, এই লন্ডনের খবরটা আমরা পাইলাম না কেন? এটা গোপন কেন? কারণ আমার কাছে প্রত্যক্ষদর্শীর বয়ান আছে, সে ঢাকায় এসে বয়ান দিবে। ওখানে জয়েশার সাথে পাপনের ফোনে কথা হয়েছে। জয়শা আইসিসি আইসিসির জয়শাহ, হ্যাঁ। ফোনে কথা হয়েছে, স্যার সেখানে ছিলেন এবং ক্ষমতায় না থাকলেও পাপনের প্রতি জয়শার অনেক সিম্প্যাথি, তাকে ভাইয়ের মতো মানে। ওই ভাইকে ধরতে উনি গেছেন লন্ডনে। সেই ভাই অ্যাসুরেন্স দিছে যে ওকে, তারপর উনি ঢাকায় আসলেন ৩০ তারিখে। আইসা ভোটটা দিলেন ভাইঙা ৮ তারিখ, হ্যাঁ? আর আইন কানুন সব শেষ। আমরা কিন্তু সব শেষ করে আসছি। তো ৮ তারিখের পরে ভোট ভাঙার পরে আমি হিসাব করলাম এত শক্তির উৎস কি তার? তার মানে আওয়ামী লীগ ফিরছে। বিএনপি যেহেতু একটু লেসপেন্সার স্পোর্টসে, মিউজিকে, ড্রামা, ফিল্মে বিএনপি এগুলো পছন্দ করে না। আর এটা আর কি খায় না মাথাতে টাইপের অ্যাটিটিউড আর কি। আপনি দেখবেন বিএনপি কালচারাল উইং দেখলেই বুঝবেন বা স্পোর্টস উইং দেখলেই বুঝবেন যে প্রতিমন্ত্রী সে নতুন করে করতেছে, সে কি করতেছে সে তার আল্লাহ জানে। এর মানে রেজাল্ট নাই। কিন্তু জিনিসটা ভালো। উদ্যোগটা ভালো। কিন্তু জাস্ট একটা আই ওয়াশ এবং তার মধ্যে টাকার নেশা ঢুকে গেছে। প্রচুর পরিমাণে। তার ৮ কোটি টাকা দিয়ে অফিস বানিয়েছে মিরপুরে। এখন এই সমস্ত জিনিস ঘুরতে, ঘুরতে আমি দেখলাম যে এটা একটা প্ল্যান। আমার কাছে আরও ফুটেজ আছে যেগুলা বলা হচ্ছিল আগে থেকেই বলতো ইন্ডিয়াতে, সেই বলছে কিন্তু ইন্ডিয়া যাওয়া ঠিক হয় নাই। ইন্ডিয়া না যাওয়া উচিত। আমাদের মাননীয় স্পিকারও বলছে ইন্ডিয়া যাওয়া যাবে না, এই অবস্থা আমাদের প্লেয়ার। আচ্ছা আপনি একবার ভাবেন তো মুস্তাফিজকে যেভাবে তারা ইনসাল্ট করে বাইর করলো, আপনি যদি একটা ইন্ডিয়ান প্লেয়ারকে বাংলাদেশ থেকে বাইর করতেন, ইন্ডিয়া কি করতো? তাহলে আমরা যে রিয়েক্টটা দেখিয়েছি বাংলাদেশের মানুষ, সারা দেশের মানুষ, সেটাকে এখন সেই ক্রীড়া প্রতিমন্ত্রী বলছে যাওয়া ঠিক হয়। এখন সে বলছে কেন গেল না তদন্ত হবে। মানে কি? সে একটু ওই দেশের এজেন্ট হওয়ার চেষ্টা করতেছে, পারতেছে না, ফুল সদস্যপদ পায় নাই, লাইনে আছে। তো এগুলা সব আমি তথ্য গবেষণা শেষ করে ফেলছি। তো এখন বিএনপির যে ছিদ্রটা, এটা হলো মিউজিক, স্পোর্টস, এখান থেকে আওয়ামী লীগ ঢুকবে।
এই বিসিবি হচ্ছে কিছু নেপোক্রিটস থাকবে, কিছু নেতা মন্ত্রীর উচ্চবিলাসী নেতা মন্ত্রীর পোলাপান যাদের ছাদে উঠতে সিঁড়ি লাগে না, বাবার যোগ্যতাই যথেষ্ট। তারা নিজেরা যোগ্য বলে, কিন্তু আমরা জানি যে সুপারম্যান না হলে তো আপনার সিঁড়ি ছাড়া ছাদে উঠতে পারবেন না। তো এরা ছাদে উঠে গেছে। এদেরকে ৪টা-৫টা অ্যাম্বুলেন্স সামনে রাখবে বা অ্যাম্প্লিফায়ার বলি আমরা। এর মন্ত্রীপুত্র, নেতাপুত্র এদেরকে সামনে রেখে পুরা সেটআপটা আমি আস্তে, আস্তে ফ্ল্যাশ করব। আগে কাউন্সিলের লিস্ট দেখি। ডাইরেক্টরের লিস্ট দেখি, তারপরে তাদের পরিচয় কি, কোথা থেকে আসে, তাদের অতীত কি। আমার কাছে গত পাপন আমলের বোর্ডের এজিএম এর রেকর্ডও আছে। কারা কি বলছে সেগুলো আমার কাছে আছে। আমি বিসিবি থেকে এটা আগেই বের করে নিয়ে আমাকে রেখে দিছি। এবং তারা ২ দিন ব্ল্যাক আউট করছে বিসিবিকে। রাতের লাইট বন্ধ করে বিসিবিতে সিসি ক্যামেরা বন্ধ করে তারা সরাইছে। তো এত বড় একটা সেনা কমিটি আমাদের বিরুদ্ধে কোনো তদন্ত করে তারা কোনো কিছু পাইল না কেন? তো অর্থাৎ বিসিবিটা হচ্ছে আওয়ামী লীগের যে আজ থেকে ২০-২৫ বছর ক্ষমতায় আসে আওয়ামী লীগ, এটা হচ্ছে ১ম ভিত্তিপ্রস্তর স্থাপিত হইল। এটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বুঝতে হবে এবং খুব দ্রুত বুঝতে হবে, সময় খুব সংক্ষিপ্ত। কারণ এটা হয়ে গেলে এই আওয়ামীইজম শুরু হবে, এটা শুরু মাত্র। আপনি দেখেন ওকে সামনে রেখে ৪টা-৫টা বিএনপির নেপোক্রিটস থাকবে এবং বিভিন্ন কাউন্সিলর যে এমপি সব খাইতে হবে। গাছের টোকা খাইতে হবো, তলের টোকা খাইতে হবো এবং যেই ওই বিচিটা যেটা আমরা আমের বিচিটা ওটা ফালা দিয়ে গাছ ওইটাও তার লাগবে। তো এখান থেকে বিএনপিকে বেরোতে হবে। প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ লাগবে এখানে। আর আমরা তো আমাদের প্রতিবাদ কন্টিনিউ করব। আমরা কোর্টে গিয়েছি, কোর্ট কালকে বলেছে আমরা এটা করব না। আগে ২টা রিট হয়েছে, একটা সাধারণ রিট হয়েছে। সাধারণ রিট না, আমরা আর রিট নিব না, রিট আগে হয়েছে। নো, আমিনুল ইসলাম বুলবুল সাইন করা বোর্ডের রিট এটা। আমরা এখন কোরাম নিয়ে আমরা নিজেরা সাইন করে সেই রিটটা দাখিল করেছি, তার কোর্ট বদলে দিচ্ছি। আমরা আবার অন্য কোর্টে যাব। আমরা যাইতেই থাকবো। আমরা আইসিসিকে জানিয়েছি এবং আরবিট্রেশনে আমরা যাচ্ছি। আমরা আগে প্রমাণ করব বিসিবিতে যে আমরা ছিলাম। ঠিক আছে, আমরা বেশি থাকলাম না। কিন্তু আমরা যে অনেস্ট ছিলাম, আমাদের কাজের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। দেশের ক্রিকেটের জন্য আমরা কাজ করি, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবেই। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। তারপর আমি রিজাইন করি। আমি তো রিজাইন করে দিলাম। ওটা যাবো না, বুলবে থাকবে না, কেউ থাকবে না। কিন্তু আমরা আমাদেরকে প্রুফ করব যে আমরা দেশপ্রেমিক ছিলাম, দেশের কথাই ভাবছি। আপনি বিসিবি দখল করা কোনো একজনের ব্যাপারে অনেক কিছু বললেন। এখানে একটা প্রশ্ন অনেকে আপনাকে করতে চায়, প্রশ্নবিদ্ধ করতে চায় যে আপনি আরেকজন আওয়ামী ফ্যাসিস্ট এমপি সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন বা পোস্ট করেছিলেন। হ্যাঁ, এটা কেন করেছিলেন? আমি কোনো পোস্ট করিনি। এটার ১ম কারেকশন হচ্ছে এটা। সেটা হচ্ছে সাকিব, আমি ২২ তারিখ লন্ডনে পৌঁছালাম। সাকিব ২২ তারিখে শুটিং ছিল। তো ২৩ তারিখ ওর বার্থডে আমি জানিও না। তো আমার এক বন্ধু হচ্ছে পাগলা, শাহাদাতুল্লাহ চৌধুরী টুটুল। তো ওরা আমি বললাম, "সাকিব আসবে ৮টার দিকে, ট্রান্সপোর্ট লাগবে আমার। আমি আরেক জায়গায় কিংস্টন যাবো।" তো সে আসলো, সে বলছে, "আজকে তো সাকিবের বার্থডে।" সাকিবের বার্থডে তোমার কোনো উদ্যোগ নিতে হবে, সেটা ক্রেজি আরকি। "হ্যাঁ, সাকিবের বার্থডে একটা কেক এনে।" আমি ৩ বার তাকে না করেছি, "তুই কেক কেন?" তখন সাকিব আসবে, আমি তার আইনগত বিষয় নিয়ে কথা বলব। কারণ সাকিবের ডিলটা আমি করছিলাম এবং সাকিবের সব কাজ শেষ হল। সে দেশে আসতে পারে। আমি সব ফর্মালিটি শেষ করে ফেলছি। এখন সাকিবের বার্থডেটা করলো। তো আমি বলছি, "এটা তোমাদের ঠিক হয় নাই কাজটা।" সাকিব তো নিজেও চায় না। কারণ ওইদিন তো ২২ তারিখ রাত, ২৩ তারিখ ওর বার্থডে। ও করছে কি, আমি সকালে ঘুম থেকে উঠে হাসনাত, সার্জি সব বাংলাদেশে একটা ভূকম্পন হয়ে গেছে গিয়া। সব ফোন আমার কাছে, আমার ফোন রীতিমতো বাস ট্রেনে বেঁচে গেছে আরকি। আমি কিরে ঘটনা কি? আবার সে ঘুমের মধ্যে রেখে আমার এই কেসটা করলো। তো সাকিবের জন্মদিনে কোনো পোস্ট আমি করি নাই। আমি চেয়েছি, মাশরাফি তো খেলে না। ওই স্যারও কিন্তু খেলে না। সাকিবের ইচ্ছে হলো সে বাংলাদেশের জন্য যা করেছে, তার একটা অধিকার আছে। সে বাংলাদেশের ক্রিকেট থেকে একটা সিরিজ খেলে সে অবসর নিতে চায়। এই অধিকার তাকে দেয়া যায়। কারণ সে এখনো তার ফিটনেস, সে খেলছে। সে বিভিন্ন দেশ টুর্নামেন্ট খেলছে, তার একটা অধিকার আমরা দিতেই পারি। এবং এটা আমি ক্লিয়ার করছি, কারণ ফ্যাসিস্ট এমপি সাকিবের জন্য না। সাকিব আল হাসান যে বাংলাদেশকে দিয়ে গেছে, তাহলে আপনারা এই বৈষম্যের কথা বলেন। মাশরাফি দেশে আছে, স্যার বিসিবি দখল করলো। সাকিবকে নিয়ে বৈষম্যের অ্যালার্জিটা কেন আসে তাহলে? সাকিব তো, মাশরাফি তো অলরেডি অপশন নিয়ে নিয়েছে। না, না, আমি সেটা বললাম আলোচনার ক্ষেত্রে। ২ জন তো দেশে আছে। তাহলে সাকিব কেন, এটা কোন ধরনের বৈষম্যহীনতা? সাকিব খেলবে। ও তো, আমরা তো বলি নাই যে সাকিব আইসা এখানে আওয়ামী লীগে জয়েন করো। আমি সাকিব বলছি। ইভেন আমি উল্লেখ করতে চাই, আমি রিফাত রশিদকে ডাকছিলাম এখানে। এই বৈষম্য ছাত্র আন্দোলনের লিডার। তাকে আমি বলছি যে আমি সাকিবের বিষয়ে আমি ইনফর্ম করেছি কিন্তু জেনজিকে, যে সাকিব আসবে, সাকিবকে সব ফরম্যালিটি শেষ। তোমরা কি করতে চাও বলো। তা বলছে যে, "ভাই এটা তো আসলে আমাদের জুলাই স্পিরিটের বাইরে চলে যায়।" আমি বলছি, "ঠিক আছে, সাকিব সরি বলবে, সে পোস্ট দিবে, সে ক্ষমা চাইবে এবং সে দেশে এসে জুলাই যোদ্ধাদের বাসায় যাবে এবং সে রাজসাক্ষী হবে এখানে। সে কেন আওয়ামী লীগে গেল, আওয়ামী লীগ কি ওর দোসরা জুলাই থেকে তো সে নাই।" এর কি সাকিবের ইচ্ছা ছিল রাজসাক্ষী হওয়ার?
এখনো আছে। আপনি আনেন সাকিব রাজশাহী কিভাবে? সে রাজশাহী এসে বক্তব্য দিবে। কিন্তু সে সে আমাকে তো বলছে তার বক্তব্যে বারবার বলছে সে আওয়ামী লীগই করতে চায়। বাংলাদেশের মিডিয়া দেখার চাইতে আপনি নিজের মিডিয়া হয়ে যান। সাকিব কি বলছে সেটার ভঙ্গুর একটা রূপ দেওয়া হয়েছে, পরবর্তীতে আবার কারেকশনও দেওয়া হয়েছে। এখন এই নিউজ ঠিক করে আনোয়ার টিভি না যমুনা টিভিতে বুঝতেছি না আমি। নিউজ এটা। তো সুতরাং আমাকে এগুলো জাস্টিফিকেশন করতে হয়। আমাকে একটা ছবি লাগাই দিল আমার সাথে কারিনা কাপুরের। আমার সাথে দেখা হয় নাই। মানে কোনো আপনি বলতে সময় চাচ্ছেন যে সাকিব আওয়ামী লীগের বিরুদ্ধে রাজসাক্ষী হতে রাজি। সাকিব তার বিরুদ্ধে যে অপবাদগুলি আছে বা তার যে কেসগুলি আছে সে ফিল করে তার যে ভুলগুলি সে নিজে তার শেয়ার কেলেঙ্কারি সে বলছে আমি সে সাক্ষী দিব আমাকে আমাকে ঢুকতে দেন আমাকে আমাকে বাইরে যাওয়ার গ্যারান্টি দিতে হবে যে আমার 3টা ছোটো ছোটো বাচ্চা আছে, কিংবা আমার মাকে বাইরে যাওয়ার গ্যারান্টি দিতে হবে যে আমার মা অ্যাটলিস্ট আমি যদি জেলেও যাই আমার বাচ্চাগুলোকে আমার মা দেখবে। তাহলে এটা তো আমরা এনশিওর করতে পারছি। এখন তো আর হবেই না, কারণ সাকিব আসলে এখানে বহুজনের ভ্যারান্ডা বেড়ে যাবে। সাকিব একজন অর্গানাইজার, সাকিব একজন পাওয়ারফুল। এই যে আপনার মনে করেন বিপিএলটা বন্ধ হলো, এই যে লর্ডদের কোঅপ যে সংগঠনটা, তারা যে খেলাটা বন্ধ হলো। খেলা বন্ধ করবেন কেন আপনি? আপনি আপনার কী রাগ আছে না আছে আপনি এটা অন্য জিনিস। একজন ডাইরেক্টরের কমেন্টের মধ্যে খেলা বন্ধ করে দেন। লস হলো না বিসিবির? এই কোঅপটা হচ্ছে একটা ওই স্যারের একটা গৃহপালিত একটা খামার, রেঞ্চ আর রেঞ্চ। যেখানে গরু পালে নাম্বার দিয়ে দিয়ে, ছাগল পালে, ভেড়া পালে। এই কোঅপ হচ্ছে এরকম একটা অ্যাসোসিয়েশন, হ্যাঁ? এদেরকে দিয়ে তারা একটা প্রভাব বিস্তার করলো। আবার একটা আমরা প্রাইম ব্যাংক স্কুল করতেছি ২ মাস পিছিয়ে দিচ্ছি। পরে দেখবেন প্রাইম ব্যাংকের মালিক গিয়ে এসে তাদের অ্যাড কমিটি তো ইলেকশন করতে যাবে না। সে তো প্রাইম ব্যাংক স্কুল চালাতে যাবে। বরং বাদ দাও প্রাইম ব্যাংক। আমরা আমাদের টুর্নামেন্ট চালাবো বিসিবির আন্ডারে। বাচ্চারা খেলবে। বারবার ডেট শিফট করে। ওই একটা চৌধুরী আছে আরেকটা সাংবাদিক। ও বেসিক্যালি নাটকগুলো করছে। এই সমস্ত ছাপড়িগুলা আসলে বাংলাদেশ ক্রিকেটের ধ্বংসর যেটা নীল নকশা, তাদের রুটটা আবার ওই দিক থেকে আসে। ক্রিক ইনফো, ইএসপিএন যেটা ওই ভারতের যে মিডিয়াগুলো আছে তাদের সাথে তারা ব্যালেন্স করে হাসিখুশি থাকে যদি যাইতে চায়। আমরা এই যে অকারেন্সগুলো হইলো, সাকিবের ইস্যুটা কি? সাকিব তো আজকেও যে সাকিবকে ফোন করেন, আমি তো পডকাস্টে বলে দিলাম, সাকিব রাজসাক্ষী হবে। তার শেয়ার নিয়ে এসে কথা বলতে চায়। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হোক। সবাই এটা সুযোগ পায়। কিন্তু আপনি এই যে বাংলাদেশে কি জামিন পায় নাই? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব আছেন না এখনো? সবচাইতে বড় ফেসিলিটি কি সাকিব হয়ে গেল গিয়া? আপনারা কোন ধরনের বৈষম্যের কথা বলবেন? বৈষম্যহীনতার কথা বলবেন। সাকিবের অধিকার আছে, সে দেশকে দিয়েছে। বাকিগুলো দেয় নাই বা এগুলো নিছে। তো সুতরাং সাকিবের অধিকারটা আছে। এখন আমি সব কাজ করে দিয়ে আসছি। সাকিবের আইনগত কোনো প্রক্রিয়াই নেই। ব্যারিস্টার ফুয়াদের নাম ভাঙানোর পরে যেই উকিল যেই লোকটা মামলা দায়ের করেছিল সে ১ কোটি টাকা দাবি করেছেন সাকিব। পর ফুয়াদের সাথে আমি ব্যারিস্টার ফুয়াদের সাথে সাকিবের কথা বলে দিছি। ফুয়াদ দায়িত্ব নিয়ে বলছে না আমি বাদীর সাথে কথা বলব কারণ এটা আমি করি নাই। তো এই ধরনের ব্লেম গেমে সাকিবকে যেই লোক ২ জুলাই চলে গেল কানাডায় খেলতে, সেই লোক পাঠিয়ে গেল তথ্য হামলা কীভাবে খায়? এটা একটা একটু গল্পটার একটা একটু গরু কখনো, কখনো গাছে ওঠে। কিন্তু সবসময় তো গরু গাছে ওঠে না। সিনেমার স্বার্থে কাহিনী বানাতে গরু তুলতে পারেন। নো ম্যাটার। সাকিবের আসলে মূল বাধাটা এখন তাহলে কে বা কারা? মূল বাধা ক্রীড়া প্রতিমন্ত্রী এবং এই দখলকারী বোর্ড সভাপতি। আচ্ছা। কিন্তু মানে সাকিব যে গ্যারান্টি চাচ্ছেন যে তিনি দেশে আসার পরে আচ্ছা, গ্রেফতার আচ্ছা সে জেলে যেতে রাজি আছে। কিন্তু তার এক্সিট সে জেল থেকে বাইরে বাইরে যেতে পারবে, দেশে বাইরে যেতে পারবে সেটা সে চাচ্ছে এনশিওর। গভর্নমেন্টের রেডিও ছিল। আমরা সব রেডিও করেছিলাম। ক্রীড়া প্রতিমন্ত্রীকে জানানো হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে, ডিএমপিকে চিঠি দিয়েছি আমরা। ওই বাটারা থানার মামলা নিয়ে আমরা আমার সব চিঠিপত্র আছে আমি লাগলে দিয়ে দিব। সব রেডি। কিন্তু সাকিবকে এই প্রিভিলেজটা দেওয়ার কারণ কি? এটা তো আমরা আওয়ামী লীগের অন্য কোনো এমপিকে, অন্য কোনো মন্ত্রীকে দিচ্ছি না। আমরা প্লেয়ার সাকিবকে প্রিভিলেজ দিচ্ছি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যেভাবে দিতেছি আরকি ওইরকম। যদি ধরেন ওইটা, যদি ধরেন যে আমাদের স্পিকার জামিনে মুক্তি পেয়ে গেছে, অনেক লোক জেল থেকে বেরিয়ে গেছে, আরো বেরোবে। দেশ তো ছাড়তে পারবে না। সাকিবের ব্যাপারে এত অ্যালার্জি কেন? মানে আমার কথা হচ্ছে এই যে বড়, বড় ক্রিমিনাল খুনি বেরিয়ে যাচ্ছে, মামলা হচ্ছে না বা স্বয়ং রাষ্ট্রপতি আছেন। সাকিব আপনার সাথে বড় হয়ে গেল কেন? সেই উত্তরটা আমাকে দেন। না, আমি এই ব্যাপারটা বুঝতে চাচ্ছি যে এই যে প্লেয়ার সাকিব এবং পলিটিশিয়ান সাকিবকে প্লেয়ার আলাদা করে সাকিব, দেখা। প্লেয়ার সাকিবকে আমরা বিদায় দিতে যাচ্ছি, অন্য কিছু না। কিন্তু ব্যক্তি তো একই। ব্যক্তিত্ব ডাবল তো ফেক হয়ে যাবে না জিনিসটা? আমরা তো সরাসরি বলছি যে সাকিবের ব্যাপারে আমরা স্ট্যান্ড নিয়েছি। বোর্ডে আমরা প্রপোজাল দিয়েছি যে আমরা সাকিব হাসানকে চাই রিটায়ার করতে। বোর্ডের সিদ্ধান্ত হয়েছে সর্বসম্মতিক্রমে আমি প্রস্তাবক ছিলাম এবং বোর্ড সর্বশেষ সিদ্ধান্ত হ্যাঁ, ঠিক আছে আমরা প্লেয়ার সাকিবকে চাই এবং সাকিব ফাহিম ভাইয়ের সাথে দীর্ঘদিন কথা বলেছে, বুলবুল ভাইয়ের সাথে কথা বলেছে। আমি তো কন্টিনিউয়াস এই ডকুমেন্টস দিয়ে ওর ব্যাংক সলভেন্সি, দুদকের মামলা, তারপর ব্যাংকে ওর যেই লোন শিডিউল করা এগুলো সব আমি নিজে করছি। ওর লয়ার দিয়ে আমাদের লিগ্যাল টিমের লয়ার দিয়ে ব্যারিস্টার সাজ্জাদ হায়দার স্বয়ং একটা কাজ করেছেন। প্লেয়ার সাকিবের জন্য, নট ফ্যাসিস্ট এমপি সাকিবের জন্য আমার আলোচনাটা ভুল হয়ে গেছে এইটা নিয়ে। আ সাকিবের আসা উচিত দেশে।
আসা উচিত এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত। সে কিছু কথা বলতে চায় সেটা শোনা উচিত দেশের স্বার্থে। বিসিবি আলোচনা থেকে যদি একটু সরে আসি এখন। হ্যাঁ, শেষ। আ আপনি তো পলিটিক্সে বিভিন্ন সময় অ্যাক্টিভ ছিলেন। যখন নতুন দল গঠিত হলো এনসিপি, সেটা তো একটা জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে তৈরি হয়েছে। আপনাকে কি প্রস্তাব দেওয়া হয়েছিল দলে যোগ দেওয়ার বা আপনি কি কখনো ভেবেছেন যোগ দেবেন? না, আমার বিএনপি ছাড়া কোনো অপশন নেই। তবে এনসিপি আমি ওয়েলকাম করেছি। কেন? এট লিস্ট একটা বিপ্লব থেকে একটা ফসল তো আসছে। একটা দল হয়েছে। এরা যদি সত্যিকার অর্থে বলেন আমি এনকারেজ করছি তোমরা দল করো নাহলে এই ওই যে ধর্মের লোকগুলো আছে আওয়ামী লীগ তারা খুব ডেঞ্জারাস। এদের লাইফ ইনসিকিউর হয়ে যাবে। এই বাচ্চাগুলো দেশটাকে যে একটা পর্যায়ে নিয়ে আসছে তাদের জীবনের বিনিময়ে বা রিস্ক নিয়ে, তো তাদের জীবনের নিরাপত্তা দিতে হবে আমাদেরকে। তো সেখানে রাজনৈতিক দল তারা করতেই পারে। হয়তো অন্য জুলাই যোদ্ধারা রাজনীতি করবে। আসুক, তরুণরা আসুক। এই ৭০-৮০ বছরের বিভূতি ধরা এসব দিয়ে তো সমাজ চলবে না। নতুন বাংলাদেশ, নতুন পথ, নতুন বিপ্লব এবং এটার ফলশ্রুতিতে এনসিপি আসছে। আমি মনে করি এনসিপির কার্যক্রম ঠিক আছে কিন্তু তাদের আরেকটু কথাবার্তায় সংযত হইতে হবে। স্পেশালি আ জিয়া পরিবার নিয়ে কথা বলার সময় সংযত হইতে হবে। কারণ তারা এখানে কোনো গিল্টি কিছু করে নাই। তো হঠাৎ করে আপনি রাজনীতি আপনি কাকে কোন এমপিকে নিয়ে বলছেন আমার কোনো ব্যাপার না। কিন্তু রাষ্ট্রের ভিত্তি শহীদ রাষ্ট্রপতি জিয়া ওনার ফ্যামিলি। তাদের বিরুদ্ধে কথা বলার সময় কেয়ারফুল থাকতে হবে। আদারওয়াইজ এটা এটা ভালো হবে না, উচিত হবে মানে না। জিয়া পরিবার কি সাধারণের চাইতে একটু ঊর্ধ্বে থাকবে সবসময়? জিয়া পরিবার প্রমাণ করছে যে বাংলাদেশের জন্য তারাই সবচেয়ে বড় মুক্তি। প্রমাণিত এটা, নতুন কিছু না। আচ্ছা। বর্তমান সরকারের যদি বলি যে সবচাইতে সফল মন্ত্রীকে আর সবচাইতে ব্যর্থ মন্ত্রীকে? কারণ আমি তো সকল মন্ত্রী-টন্ত্রী কারো দেখি না। একজনও নেই। আমি গপ্প শুনি ১০০ দিন হয় নাই তো এখনো। আর এগুলা কি মন্ত্রী আবজাব কথা কয়, কুমিল্লায় গরিব নাই, ওখানে চান্দা নাই। আমি কথা বুঝি না এদের কি বলে। আবার আমার কাছে আমাকে আমাকে কি ফানি মন্ত্রিসভার কোনো আমি বুঝি না। সবচেয়ে ব্যর্থ মন্ত্রী? সবই ব্যর্থ আর ৩ মাসে আপনি কি প্রমাণ করবেন? এখন পর্যন্ত মার্কও দিতেছি না, মার্ক নিতেছিও না। আচ্ছা। ক্রীড়া প্রতিমন্ত্রীর কথা যেহেতু আমরা বলছিলাম, বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী সাহেব তার সাথে আপনার ব্যক্তিগত ভালো সম্পর্ক ছিল বলে আমরা জানি। রাজনীতিতে আপনার হাত ধরেই সে এসেছে। মন্ত্রী হওয়ার পরে তাকে আপনি শুভেচ্ছা-টুভেচ্ছা জানাননি? সাহেব পর হইছে। আগে ছিল আমাদের সাবজয়ী গোলকিপার। ১ম সাবজয়ী এবং সে আমার অফিসে আসতো। আমার হাতিরঝিল অফিসে আসতো এবং খুব ভাইয়া, ভাইয়া। তো আমি ওকে নিয়ে গেছিলাম বেগম খালেদা জিয়ার কাছে এবং তাকে দলে আমি জয়েন করাই। তো আমি তখন থেকেই তাকে স্পোর্টস মিনিস্টার ডাকতাম। সে যে ফাঁকে, ফাঁকে অনেক কিছু হয়ে গেছে, অনেক প্ল্যান তার মাথায় মানে আছে না কিছু ভাইরাস কাজ করে ভালো, কিছু ভাইরাস কাজ করে খারাপ। তো খারাপ ভাইরাসগুলোর মাথায় ঢুকে গেছে। তো আমি মন্ত্রী হওয়ার পর আমার বন্ধু আছে। ওর সাথে আবার আমিনুলের অ্যাডমিন পেজের এটা আমাদেরই করা এগুলা। আমরাই ওকে হেল্প করছি এসব করতে। তো আমিনুল ভুল করে ফেলছে। সে বিএনপি সাংগঠনিক তার অদক্ষতার কারণে এক সিটের এমপি আরেক সিটে দিয়েছে। ৩ টা জামাতাকে ৩ টা সিট হাতছাড়া হয়েছে ঢাকা থেকে ভাবাই যায় না। তো ৩ টা সিটের জন্য সে কোনো শাস্তি পায় না দল থেকে। আর তাকে আমি যখন দলে নিয়ে যাই তখন একটা ইস্যু ছিল। পরবর্তীতে সে শ্যান হয়ে গেছে। সে ডাইরেক্ট হয়ে গেছে জানে কোন ভাইয়ের সাথে থাকতে হবে, পার্টি অফিস। আস্তে, আস্তে পথ বাগানে। যার দরকার ছিল পুকুর সে পায় গিয়ে সাগর। সে হলো আমাদের প্রতিমন্ত্রী। তারপরে আমি তাকে যেহেতু এখনটা মানসিকভাবে আমি খুশি হয়েছি যে সে মন্ত্রী হয়েছে এবং তাকে একটা উইশ করা তো আমাকে প্রপোজাল আসছে। টেকনিক্যালি সেই চাচ্ছিল এরকম ব্যাপারটা। সাক্ষী আছি। তো এখন আমি একটা ইংরেজি কোরআন শরীফ নিয়া গেলাম তার বাসায়। ওকে আমি একটা ইংরেজি কোরআন শরীফ গিফট করেছি। ও কি বুঝছে না বুঝছে জানি না। কিন্তু উনার যে এক্টিভিটিস, উনার যে মানসিকতা এবং বোর্ড ভাঙার জন্য সে একটা প্ল্যান করে রাখছিল। কারণ আপনি তার বড় ভাই কাউন্সিলর দেখবেন, তার আত্মীয়স্বজন বন্ধু-বান্ধব যা আছে বিসিবি দেখবেন একটা হাট, গরুর হাটের মধ্যে গাবতলী। সব তাদের লোক প্রেসিডেন্ট বক্সে প্রেসিডেন্ট বক্স দেখলাম কান্না এটা প্রেসিডেন্ট বক্স না কি এটা গ্যালারি না কি? এটা তো বিদেশি গেস্ট আসবে এখানে অ্যাম্বাসেডর আসবে, বিদেশ থেকে ডেলিগেটরা আসবে। ওখানে প্রেসিডেন্ট বক্স প্রেসিডেন্টের। ওখানে বসে থাকে প্রেসিডেন্টের পিএস মানে তার পিএস বসে থাকে, তার বডিগার্ড বসে থাকে। মানে একটা জাত অবস্থা আরকি। তো আমি হতাশ হয়ে গেছি যে আমি ভাবছিলাম যে উনি স্পোর্টসম্যান, উনি ওনার বাফুফে গুণই না। উনি ফুটবল নিয়ে কে একবার কোচ আনবে, একবার প্ল্যান করে ওটা প্রতি জেলায়, জেলায় উপজেলায় অফিসার নিয়োগ দেওয়া হবে। এত সোজা ব্যাপারটা। এটা প্রজ্ঞাপনের ব্যাপার আছে না? আপনি ক্রীড়া পরিচালন নিয়মটা ভাঙে যেমন বোর্ডের এগেইনস্টে যে মব করে তারা বিসিবি দখল করলো। তার কোনো শব্দ শুনেছেন আপনি? কোনো বক্তব্য? এর আগ পর্যন্ত সে বলত কিন্তু ইলেকশনের আগে, "কিছু প্রবলেম আছে।" ইলেকশনের পরেও বলত, "কিছু প্রবলেম আছে।" "হ্যালো সিও সাহেব গেটটা খুলে দেন।" অভদ্র। এটা তো তার শিষ্টাচার লঙ্ঘন। সে সিওকে ফোন করে সাংবাদিকগুলো, "আরে বেটা এটা একটা অটোনমাস প্রতিষ্ঠান। এটা স্বায়ত্তশাসিত সংস্থা বিসিবি। এটাতে একটা প্রোটোকল চলবে।" এবং বাংলাদেশের
জাতীয় নির্বাচন থেকে শুরু সব নির্বাচন ইন্টারনেশন মারা গেছে। শুধু বিসিবিটা কেন জানেন? এটা একটা খনি। আমরা ৬ মাস দেখছি এবং বের করে ফেলছি। আমরা এগুলো আস্তে, আস্তে বের করব যে আসলে এখন যেই লর্ডস বানাচ্ছে না? এই লর্ডসের হিসাবে জানতে যে কত কোটি টাকা তাদেরকে হিসাব দিতে বলবো। আমরা কিন্তু সব হিসাব দেয়া আছে আমাদের কাছে। প্রত্যেক বছর যে প্রত্যেক মাসে বোর্ডের মিটিং হয়, সেই বইগুলো আমাদের কাছে আছে হিসাব-নিকাশগুলো। এবং মা বলে যে কি, ওনার কোচ আমরা কিন্তু ওনাকে দিয়ে এসেছি, ওসমান খান কোচ। ওনার টাকা আমরা দিয়ে এসেছি। অঘর মন্ডল জার্নালিস্ট, ওনার ফ্যামিলিকে আমরা ৳৫,০০,০০০ দিয়ে এসেছি। আমরা কিন্তু আমাদের এই ওয়েলফেয়ার আমরা এটাও বলছি টিকেট থেকে আমরা 1% কেটে প্লেয়ারদের, কোচদের ওয়েলফেয়ার ফান্ড করব আমরা। আমরা এগুলো অনেক করে আসছি। এই যে ডিসেন্ট্রালাইজ করা, আমরা একটা হাব তৈরি করতে চাচ্ছিলাম সারা দেশে ৮ টা বিভাগে। যেন এখান থেকে গ্রাস কাটা, রোপ, মেশিন, স্কোরবোর্ড, মেয়েদের জন্য আলাদা গ্রিন রুম করা, যে মেয়েদের সমস্যা হয়, মেয়েদের বলের শেপটা, তা ওদের ইন্সট্রুমেন্টস, গিয়ার্সগুলো ডিফারেন্ট হয়। তো সেগুলো ডিল করে কে? এই যে বিহারি, তার কাছে এগুলা। তো সবকিছু মিলায়া দেখলাম যে তারা আমাদেরকে যত দ্রুত সরাতে পারবে, এতে গত ১৭ বছরের হিসাব ধামাচাপা দেয়া যাবে। আপনি কি এমন পর্যন্ত এই বিহারির মুখে শুনছেন যে গত ১৭ বছর দেশে ক্রিকেট তেমন হয় নাই? সে আরাফাত রহমান কোকর নিয়ে গল্প ফাঁদছে। আরাফাত রহমান কোকো মারা গেছেন, ওনার জানাজা গেছে? বা আরাফাত রহমান কোকোর সাথে কোনো স্মৃতি আছে? নাই। আমাদের আছে। আমরা প্রচার করতে চাই না। সাহস বাংলাদেশ গানটা কোকো বের করা। জিম্বাবুয়ে সিরিজের জন্য আমরা করছিলাম, জিতলাম। আমরা এখানে সেলিব্রেট করব। মাঠে মিউজিক সিস্টেম আমি চালু করেছি সমীরদা, বিদ্যুৎ সাউন্ডের। ৫৫টি বিলাস থেকে আরাফাত রহমান কোকো আমার বলছে, "দেশের জন্য আপনার কন্ট্রিবিউশন পকেট থেকে দিয়ে দিন।" কারণ তখন বিসিবির তো ফান্ড ছিল না। তো ডেভেলপমেন্ট নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। বেগম জিয়ার জানাজা, বেগম জিয়ার অসুস্থ দেখতে গেছে। তারেক রহমান আসতেছে গুলশান অফিসে গেছে। মানে সেই হলো আপনার তারপিনতাল টাইপের আরকি। তারপিনতাল দিয়ে আপনার ফ্লুট খালি আছে না? ওটা তুলে দিবে। তুলে দিয়ে আরেকটা তারিখ বসায় দিবে। চাইনিজ আরকি একটু। তো এখন এগুলো হচ্ছে আমরা বুঝি। কিন্তু বাংলাদেশের মানুষ এসে কি চিলের পিছে দৌড়ায়। ওই যে ডটকম কতগুলো আছে, এই ডটকম গুলা নিউজ করে যে লর্ডস হচ্ছে, বদলে দিলেন তিনি। কিসে বদলানো গিয়েছে? একটা স্টেডিয়ামে তুমি আর কি করবে এটারে? এটা তো অলরেডি ১৪ বছরের গাভী হয়ে গেছে গিয়া। এটা তো আর ফসল দিবে না। তুমি নতুন গাভী লাগাও। তুমি নতুন সেট করো। অন্য স্টেডিয়ামগুলোতে ইমপ্রুভ করো। সে যাচ্ছে বগুড়ায় যেতে হবে। আবার ফট করে বলে জাইমা রহমান চেলসিতে খেলে, অপদার্থ। এ সমস্ত কথা বলার কোনো মানে আছে? জাইমা রহমান একটা ইমেজ, জিয়াপুরের ইমেজে হাত দিয়ে দিয়েছে। তারপরও সে মন্ত্রী হয়েছে। সে বলছে আমাকে ফেল করানো হয়েছে। আমি ফেল করেছি, আমি বিচার চাই। কই ও তো নিজে ফেল করছে, বিচারই চায় না। আমাদের বিচার নিয়ে ব্যস্ত। তো এই সমস্ত হিপোক্রিটের জন্য তাকে আমি কোরআন শরীফটা দিয়েছিলাম, সে সেটা মর্মটা বুঝে নাই। দুঃখিত। এরকম কোরআন শরীফ দেয়ার মানে কতজনকে দেয়া লাগবে আর কত একজনই বেশি দিছি করে? আমি। আমি তো আমার অজু সমস্যা আছে। আমি কোরআন শরীফ ধরি না। ওইদিন অজু করে একটা সুন্দর ব্যাগে নিয়ে হাতে কোরআন শরীফটা দিছি। আচ্ছা। ইংরেজি কোরআন শরীফ। এবং আমি আ বিশ্বাস করতাম যে হয়তো এটা তার ভিতরে প্রভাব বিস্তার করে না। করার সম্ভাবনা আছে কি মনে হয়? না, অলরেডি বাতিল। ও যত দ্রুত সম্ভব তাকে মন্ত্রী থেকে সরাইতে হবে। ফার্স্ট ওয়াইজ ডিসিশন বিএনপির ইমেজ রক্ষার্থে। এই যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারপর কিছু, কিছু মন্ত্রণালয় আছে, এগুলো সরাই ফেলতে হবে কুইক। এদেরকে সরাইয়া ভালো লোক দিতে হবে, যারা দেশের প্রতি ডেডিকেটেড, যারা অতীতে পরীক্ষিত। যেমন মিলন ভাই শিক্ষামন্ত্রী। উনি 2006 এ মডেল নিয়ে আছেন। উনি কিন্তু অ্যাবজর্ব করে ফেলবেন। উনি কিন্তু 2026 কে ধরে ফেলবেন। কারণ সে শিক্ষিত, পিএইচডি করা। এটা কি করা? সারা জীবন গোল খাইছে। ও কি মেসি? সারা জীবন গোল খাইছে, আবারও গোল খাচ্ছে। আর ঠিকই জাইমারও গোলকিপার বানায় দিল গোল দেওয়ার লেগে। তাহলে এই ধরনের জাইমা একটা বলতে পারে না যে আঙ্কেল জাইমার সাথে আমারও স্টেডিয়ামে কথা হয়েছে। আমি একটা কথা বলছি বা জাইমার ছবি দিছি। সাকিবের ছবি আমি দিছি আমার পেজে দিইনি তো। তো জাইমা চেলসিতে গেছে, লেখা আছে ঢাকার একটা স্কুলের নাম। ও বলতেছে, তো এখন জিয়া পরিবারের ভবিষ্যৎ যদি হয় জাইমা রহমান, তাকে নিয়ে যে সে খেলাটা খেললো, তারেক মনোয়ার সাহেবের সাথে একটা কোলাজ করে যে বেজ্জতিটা করলো, এটা তো শাস্তি হলো না। আমি বুঝতেছি না। আমি শুধু অপেক্ষায় আছি তাকে কবে বহিষ্কার করা হবে মন্ত্রী পরিষদ থেকে, এবং পার্টির দায়িত্ব থেকে বহিষ্কার করতে হবে, কারণ তার কারণে ৩ টা সিট হারছে বিএনপি। তাকে টোটালি বিএনপির সাংগঠনিক কাজে লাগাইতে হবে। সে তারেক ভাইয়ের গাড়ির সামনে ঘুরবে, দৌড়াবে। রাস্তাঘাট পরিষ্কার করবে, দৌড়াবে। এটাই তার ভালোবাসা। এটাই তার রাজনীতি। আর বেশি কিছু না। আর যোগ্যতা তার নাই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। রিসেন্টলি বেশ কিছু দেশ কাঁপানো ঘটনা ঘটেছে। বিশেষ করে শিশু ধর্ষণ। আপনার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আজকে দেখলাম যে আপনি বলছেন ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। এটার কারণটা কি? কেন প্রকাশ্যে করা উচিত? এটা কি অনেকটা আধুনিক বিচার ব্যবস্থার সাংঘর্ষিক না? আধুনিকটা কত বছর পর্যন্ত মেয়াদি এটা? আধুনিকতার মেয়াদ কত? এটা তো আমি জানি না, আমরা কেউ জানি না, তাই না? বাংলাদেশে কোনো বিচার হইছে? ওই যে ১৬ বছর আগে রসু খা? রেপিস্ট। তো রেপিস্ট একটা বিচার হয় নাই।
এই যে আসিয়া কদিন আগে ঘটলো ঘটনাটা, তার বিচার হইছে? আজকে আসলো রামিসা, কালকেও রামিসা আসবে, পরশুদিন এগুলা মিডিয়াতে আসাতে তোলপাড় হচ্ছে। এগুলো তো ঘটনা রেগুলার ঘটতেছে। তাইলে আপনি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং সে বলতেছে সে রেপ করেছে এবং খুন করেছে। আর কি প্রমাণ, আর কি কোর্ট, আবার এত হাইকোর্ট দেখানোর দরকারটা কি? সে বলছে এমন একটা ট্রাইব্যুনাল করা উচিত, যে ট্রাইব্যুনালের প্রায়োরিটি দেওয়া উচিত। যে যখনই পাওয়া যাবে আসামি বলে ফেলছে আমি এটা করছি। এটার আপনি ওই আইনের যত ধারা, পুলিশের তত ধারা এসব ফেলা যাবে না। কিছু, কিছু দৃষ্টান্ত স্থাপন করতে হবে, নাহলে এই দেশে এগুলো চলতে থাকবে। বাংলাদেশের মানুষে বুঝালে বুঝে, মারলে একটু তাড়াতাড়ি বুঝে। এটাই সিস্টেম। এবং এই সমস্ত শয়তানগুলিকে যদি আপনি জনসমক্ষে ১টা ২টো লটকায় দেন, হ্যাঁ, তাহলে মব হবে। মানুষ তো পিটাইয়া মেরে ফেলতেছে না? তো এগুলো তো ঠিক না। আপনার যখন এই যখন এই ক্যামেরা লাগাইছে, সিগনালে গাড়ি থামে। আবার ক্যামেরা চুরিও করে লয়ে গেছে। বাংলাদেশের মানুষের ইনভেনশন কিন্তু খুব হাই। যখন মোবাইলটা দেশে আসে না, ওটার ৫ মাথা স্ক্রু ছিল। আমার এক বন্ধু কাঁটা চামচ বের করছে, ওটা খোলার লেগে। তখন ওই ড্রাইভারটা আসে নাই, স্ক্রু ড্রাইভারটা। এদেশের মানুষ অত্যন্ত মেধাবী এবং ফাঁক-ফোকর খুব ভালো বুঝে। তো সুতরাং রামিসার ইস্যুতে শুধু না, এই সমস্ত ইস্যুগুলো দ্রুত বিচার যেন হয়। ডেটের পর ডেট, কোর্টের পর কোর্ট, আলোচনার পর আলোচনা, এই ধারাবাহিকতায় বেরোতে হবে আমাদেরকে। ডেফিনিটলি। এটা এখন সময়ের দাবি না, এইটাই সময়। আপনি গানের মানুষ, আবারও গানের জগতে, রেকর্ডিংয়ের জগতে ফিরছেন। আমরা কি আবারও অপ্রিয়ার মতো কালজয়ী গান পাবো? না, এটা হয় না। এটা কখনো হয় না। আমি আমার সময়ে কাজ করি। আর আমি তো নিজে কিছু করি নাই। আমি হলাম গনি মিয়া। আমার হচ্ছে আমার ডিরেক্টর যে সুর করেন, যিনি লিখেন, যিনি কম্পোজ করেন, যে কোম্পানি আছে, এই প্যাকেজটার সাথে আমি জাস্ট তাদের আ অনুভূতিগুলি, একজন ডিরেক্টর তো আসলে ক্যাপ্টেন অফ দ্য শিপ। তো তার যেই ভাবটা, সে যেভাবে গানটা গাওয়াইতে চায়, আমি সেভাবে গাই। আমার আর কোনো ভূমিকা নেই আসলে। কালচারাল ফিল্ডের যে রাজনীতি, বাংলাদেশপন্থী কালচার বা এই ধরনের অ্যাক্টিভিটিগুলো, এটা নিয়ে আপনার ফিউচারে কোনো রকম পরিকল্পনা বা এমন কিছু? কালচার এবং স্পোর্টস, ড্রামা, ফিল্ম, বিএনপি টোটালি আনকালচারড এ সেক্টরে। এদের কোনো লোকজন তারা তৈরি করে নাই, ট্রেনিং করে নাই। একটা জাসাস আছে ৮ টা গ্রুপ। তারপরে আবার পন্থী আছে। সিলেটপন্থী, কুমিল্লাপন্থী, রাজশাহীপন্থী। তারপর আবার কে নায়ক, কে ভিলেন। একটা ভালো লোক নাই। একটা লোককে সেট করবেন আপনি, শিল্পকলা চালাবেন, শিশু একাডেমি চালাবেন, পাবলিক লাইব্রেরি চালাবেন, জাদুঘর চালাবেন। বিএনপি তো লোকই খুঁজে পায় না। তৈরি করে নাই। এটার ইনস্টিটিউশনাল প্রোগ্রেস দরকার। ডক্টর ফিরোজদুনকে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা করছিলেন, যে গণতন্ত্র চর্চা, জাতীয়তাবাদ চর্চা, দেশপ্রেমের উইং তৈরি করা। এখন তো আর দল পাওয়ার, এখন তো আরো কিছু হবে না। এখন ধান্দা। বিএনপি তো এলিটদের দল ছিল। মানে তাহলে হুট করে এই যে কালচারাল ফিল্ডে একদম কোনো অ্যাক্টিভিটি নাই, এটার কারণ? আগেও ছিল না, এখনো নাই। আপনি দেখছেন আমাদের আমার মনে হয় এই মন্ত্রীর কারণে কালচারালটা আর কেউ কাউকে নমিনেশন দেয় নাই। হ্যাঁ, আমাদের কালচারাল ফিল্ডে যারা ছিল, আমাদের সবচেয়ে শক্তিশালী উইং বিএনপির। বিএনপিতে অনেক বড়, বড় শিল্পী, অভিনেতা, অভিনেত্রী আছে। তারা বিএনপি করতে চায়, প্রকাশ্যেই করতে চায়। আইসা বেজ্জতি হয়ে যাবে। কারণ কে পরে ধাক্কা দিয়ে, "চাচা কি খবর?" কাঁধে পিঠ চাপড়ে দিবে। হ্যাঁ, বেয়াদব। এই কারণ ওই যে ব্যবসায়ী না তো ঢুকে গেছে, ফালতু লোক ঢুকে দিয়েছে পার্টি অফিসে। তা আপনার তো আপনার মান সম্মান আগে বাঁচাতে হবে। তো মান সম্মান না বাঁচলে তো আমরা যাবো না ওখানে। ডিগনিটির ইস্যু আছে আমাদের। আমরা তো বিএনপি করে খাই না। আমি নিজের খাই ধানের শীষ। ধানের শীষ খেয়ে বিএনপি না। এটা কি শুধু বিএনপিরই সমস্যা নাকি বাংলাদেশের কালচারাল ফিল্ডেরও সমস্যা? কারণ আ আপনি এবং আপনার মতো আরো কয়েকজন শিল্পী বাদে বেশিরভাগ শিল্পীকেই আমরা আসলে ফ্যাসিস্টদের দিকে ঝুঁকে যেতে দেখেছি। এটার কারণ কি? তারা কেন বিএনপির প্রতি আকৃষ্ট হয় না? আকৃষ্ট হবেই বা কেন? তাদেরকে আকৃষ্ট করার মতো তো কিছু দেয়া হয়নি। একটা প্রোগ্রাম থাকতে হবে, যে আমরা এই যেমন তেল দেয়া শুরু হবে। শহীদ জিয়ার এই রেপ্লিকা আসবে, একটা দাঁড়াবে। বেগম জিয়ার রেপ্লিকা আসবে, দাঁড়াবে। তারেক রহমানের রেপ্লিকা আসবে, দাঁড়াবে। এই পামের রাজনীতি চলে। তো এখন তারেক রহমান একলা কি করবেন? ওনার আশেপাশে যেগুলো আছে, যেমন প্রেসের কথাই বলি। ওনাকে লিখে দিছে স্ক্রিপ্ট। উনি পড়তেছেন প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে। তো এই স্ক্রিপ্টটা যে লিখছে তা তো তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হচ্ছিল। যে স্ক্রিপ্টটা লিখছে। কারণ উনি তো পড়বেন। লিখিত বক্তব্য যেহেতু পড়বেন। তাহলে ওনাকে কেন মিস ইনফরমেশন দেওয়া হলো বা ভুল লেখা হলো, এটা কেন ফিল্টার করা হলো না? তো আমি আশা করি, আসলে আমি আশাহত মানুষ না। আর জিয়া পরিবারের আবার অগাধ আস্থা আছে। তেল দেওয়ার জন্য না। তেল দেওয়ার লোক আমি না, আমার না, আমি ট্রেনের চাক্কা। আমার হাওয়াও নাই, সুযোগই নেই। ট্রেনের চাক্কায় হাওয়া দেওয়া যায় না। তো আমি যেটা চাই, বিএনপি ইমপ্রুভ করুক, বিএনপি জনগণের দল হোক। সাধারণ মহিলা ভোটার, সাধারণ কৃষক, শ্রমিক, মজুর যারা আছে তারা বিএনপিকে ভালোবাসে। ডিউ টু জিয়াউর রহমান সাহেব। ওনার বিরোচিত ভূমিকা, ওনার বিরোচিত সাংগঠনিক ৩.৫ বছর বাংলাদেশকে একটা সবুজ বিপ্লব উনি আনছেন। এই যে গার্মেন্টস আজকে বলেন, প্রবাসী রেমিটেন্স বলেন, এই যে অ্যাওয়ার্ডগুলি হচ্ছে ২১ পদক, ১৬ ডিসেম্বর বাংলায়, সবই তো জিয়াউর রহমান সাহেবের করা। তাহলে উনি কোথায়? উনাকে বানায় স্ট্যাম্প। এখানে একটা জিয়া রহমানের ছবি, এখানে একটা বেগম খালেদার ছবি।
আর তারেক ভাইকে পাম দেওয়ার জন্য বিরাট ব্যস্ত, দৌড়াচ্ছে। তারপরে মানে এগুলো তো আসলে বলতেও খারাপ লাগে, কষ্টও লাগে। তো আমি এইজন্য বিএনপির উল্টা দিকে থাকতে চাই। আর কখনো বিএনপিতে ব্যাক করার পরিকল্পনা নাই? ব্যাক করলে তো রাজার মতো ব্যাক করব। ওই পাম দিয়ে লাইন ধইরা গেটিস স্লিপে ওই আসিফ বাবুর যাবে না, স্টাইল নেই আমার। আচ্ছা। তামিল হিরোর মতো যাবো। আওয়াজ, তুফান উঠে গে টাইপের আরকি। যদি মানে বিএনপির পরিবর্তনের কোনো চিহ্ন তো মানে আপনার কথা থেকে আমি আসলে খুব একটা আশাবাদী হতে পারি নাই। তার মানে কি ধরে নিব রাজনীতি আপনার জন্য এখানেই শেষ? না, রাজনীতি তো একটা চলমান প্রক্রিয়া। গাছের পাতা, একটা পিঁপড়েও রাজনীতি বাইরে নেই। রাজনীতির ভিতরেই সব। সমস্যা হলো রাজনীতির প্রক্রিয়াটা। আমার প্রক্রিয়া হচ্ছে আগে দেশ। যদিও বিএনপি দেখেন, সবার আগে বাংলাদেশ স্লোগান আছে। একটা কনসার্ট হইতো, ওইটাও বন্ধ হয়ে গেছে। কারণ চাঁদাবাজি। তাহলে আপনি একটা কিছু করতে চাইবেন, কালকে ধান গাছ লাগাতে দেখবেন ধানের ক্ষেত্রে ওই ১ কোটি টাকা বিল করে দিছে। একটা পলিথিন কিনবে ওটা ৳৮০০ র বালিশের মতো হয়ে যাবে। হাসিনা আমলে যেগুলো চলতো আরকি। যে বালিশে তুলতে খরচ হচ্ছে ৳৯০,০০০। তো আমরা সেই বিএনপি চাই যে জিয়া রহমানের বিএনপি। কস্ট কাট, প্রয়োজন যটুক আমাদের জনসংখ্যা বেশি, জনবহুল দেশ। এই তাদেরকে একটা অর্গানে একটা হারমোনিতে নিয়ে আসতে হবে এবং এই নিয়ে আসার জন্য যে বলিষ্ঠ নেতৃত্ব ফায়ার করতে হবে, মন্ত্রিসভা হোক আর দলের নেতা হোক, কন্টিনিউয়াস ফায়ারিং স্কোয়াড চালু রাখতে হবে দলে। যে ভুল করছে তাকে এই দল কদিন পর একটা বাইর করে আবার ফেরত নিয়ে আসে। আবার বের করে ফেরত এটা তো দলের প্রতি শ্রদ্ধা থাকে না। ডিসিপ্লিন থাকতে হবে। বিএনপিতে ডিসিপ্লিন নাই। ডিসিপ্লিনটা ইম্পোর্টেন্ট দলের জন্য। আমরা শেষ দিকে চলে আসছি মোটামুটি। আ যদি পেছন দিকে একটু ফিরতে হয়, জুলাই অভ্যুত্থানের সময়টায়, যখন পুরো বাংলাদেশ আসলে একটা অভিন্ন স্বপ্ন দেখে রাস্তায় নেমে আসছিল। সেই সময়ে যদি একবার আপনি ফেরত যান, তখনকার বাংলাদেশে যে স্বপ্ন দেখেছেন বা আশাবাদ ছিল, সেই বাংলাদেশের সাথে এখনকার বাংলাদেশকে মেলালে কতটুকু আশা বিশ্রী, খুব বাজে। আমাদের যেই বাচ্চারা মারা গেছে, শহীদ হইছে আমাদের, তাদের জন্য মায়া হয় এবং আমার মনে হচ্ছে জুলাই বিপ্লব একটা চলমান প্রক্রিয়া। এটা শুধুমাত্র কারো নাম, কারো উদ্দেশ্য না। এটা বাংলাদেশের মানুষ স্লিপি। ওই আমার ভাই তোমার ভাই করতে অভিভাবক খুঁজতে সহসভাপতি এত সংখ্যা বাংলাদেশে। ওই দেশের লোক খুঁজে পাওয়া যায় না। কারণ একটা পদ দিয়ে দেয়। ৩৫ টা সহসভাপতি, ৩৫ টা জয়েন্ট সেক্রেটারি, ৫,০০০ নির্বাহী সদস্য মানে একটা পদ দিয়া বসায় রাখা। তো এভাবে যদি ডিমোরালাইজ করে তো দেশের জন্য কাজ করতে পারবে না। ভয় পায়। ক্লিক লাগাবে, নেতা বলবে যে, "তুই এটা কেন বলস? দলের বিরুদ্ধে কথা বলিস কেন?" গণতান্ত্রিক চর্চা, দলের ভিতরে গণতন্ত্র চর্চা করতে হবে, কথা বলতে হবে সত্যি করে। বিএনপিতে গণতন্ত্র চর্চা নাই। এটাই বিএনপির মূল ডিফল্ট। সেই বাংলাদেশটা, জুলাই অভ্যুত্থানের যে স্বপ্ন দেখেছিলাম আমরা, সেটা যদি আমরা বিএনপির পেতে চাই মাধ্যমে চাচ্ছি না আরকি। আমি চাচ্ছি যে বাংলাদেশের যে স্পিরিটটা জুলাই কেন্দ্র করে, এটা আসলে কোনো দলের না। এটা ফ্যাসিস্ট ব্যতীত সবার আমাদের শ্রমিক, কৃষক, রিক্শাওয়ালা, সেনাবাহিনী, পুলিশ যারা তোর পক্ষে ছিল, যেমন মাসুদের কথা বলতে ডিসি মাসুদের কথা বলতে পারি। ছিল কিন্তু। জেনজির যে আর্মি অফিসার তখন ছিল ক্যাপ্টেন, মেজর র্যাঙ্কে তাদের একটা বড় ভূমিকা ছিল। এরা একসময় জেনারেল হবে। এই যে পুলিশের ছেলেগুলো বা এই যে সত্যি যে ছেলেগুলো এখন বিসিএস-টিসিএস করে একসময় দেশে আসবে, আমি বিশ্বাস করি পরিবর্তন আসবে। এখন যারা বিএনপি পালসটা টোটালি মিস করে গেছে। জেনজির পালসটা টোটালি মিস করে গেছে। আলফাটা ধরার আগেই মুশকিলে পড়ে যাবে। সুতরাং এখন থেকে বিএনপির কাজ করতে হবে জেনারেশনের পালস, দলের ভিতরে গণতন্ত্র এবং এই যে নেপো কিডস, মন্ত্রীর পোলা, নেতার পোলা, এরা এসে যে এই যে চকমকে চেহারা সুটেড বুট হইয়া আইসা দখল করে ফেলতেছে, এগুলো ধরে দিতে হবে। এদেরকে ভাগাইতে হবে, ভাগাইতে হবে। এটা নিয়ে দলকে শক্তিশালী দিতে হবে। এবার তারেক জিয়া করেন বা দল করেন, এটা একটা অবশ্যম্ভাবে পরিণত হইতে হবে। আসিফ আকবর ভাই, আপনার সাথে আমরা অনেক বিষয় নিয়ে আলাপ করলাম। ক্রিকেট, পলিটিক্স, মিউজিক। সবশেষে আসলে দল নিয়ে আপনি আশাবাদী না হলেও দেশ নিয়ে আশাবাদী, এটা খুবই আমি পজিটিভ দল নিয়ে ব্যাপার। আশাবাদী না। আমি বলছি দল নিয়ে আমি আশাবাদী হব তখন, যখন দেখব দলের ডিসিপ্লিন আছে। সেটা বলছি। হোপফুলি এট লিস্ট দেশ নিয়ে আমরা আশাবাদী হতেই পারি। দেশ নিয়ে আশাবাদী না হওয়ার কারণ নেই। আমার ম্যাপ, আমার ভূখণ্ড, আমার সার্বভৌমত্ব আর কাউরে চিনি না আমি। ইনসাইড বাংলাদেশ আমার। বাংলাদেশের জন্য যদি কোথাও যুদ্ধ লেগে যায়, আমি তো তখন পারি নাই, ছোট ছিলাম বা ৭১ সালে। এখন তো মনে করেন পোলাপান বড় হয়ে গেছে। আমারও ২ জন সন্তান জেনজি। তো ওরাও তো ছিল আন্দোলনে। আমি তো দেশের নাইমে আগে চলে গেছি রবীন্দ্র সরোবরে। আমি আটকে ছিলাম। আমরা ২১ তারিখে পর্তুগালে শো করেছি ইটালিতে। আমরা সেইদিন পাদোভা স্টেডিয়ামে ২ মিনিট নীরবতা পালন করেছি শহীদদের জন্য। ২৪ তারিখ পর্তুগাল, আমরা ইন্টারন্যাশনাল শো মানা করতে নিষেধ করা যায় না। অনেক কস্টিং মানুষকে বলা আছে। আমরা ২ মিনিট নীরবতা পালন করি জুলাই শহীদদের জন্য। আমরা লালন করি। পৃথিবীর ৩০ তারিখে লাল করছি। এই যে ৩২ জুলাই, ৩৩ জুলাই আপনি ফেসবুকে কোথাও পাবেন না। আমার ফেসবুক ঢুকে যাবেন যে ৩২ জুলাই জন্ম কোথা থেকে। কিন্তু এখানে কপিরাইট চাই না, রয়্যালটি আমি বলছি আমাদের ইনভলভমেন্ট, আমি স্লোভাকিয়া ছিলাম।
আমি নেটে ঢুকতে পারতেছি না। আমি আমেরিকা থেকে খবর নিচ্ছি আমাদের লোকজন, কিন্তু হামিম ভাই মারা গেছে, শাফিন ভাই মারা গেছেন তখন। আমাদের গায়ক জুয়েল ভাই মারা, কোনো খবর পাচ্ছি না আমরা। তখন আমি আমেরিকাতে কোনোমতে সিস্টেম খবর-টবর নিতাম যে প্রোফাইল লাল করতে হবে। আমি ক্রোয়েশিয়া বসে প্রোফাইল লাল করছি। এবং সেটা ৫ই আগস্ট পর্যন্ত কন্টিনিউ করছি। ৩৬ জুলাই পর্যন্ত। ৪৭ জুলাই পর্যন্ত কন্টিনিউয়াস আমি ছিলাম। তারপর কি রেজাল্ট হলো? রেজাল্ট হলো আমরা আগের জায়গায় ফেরত নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ আমাদের যারা শক্তিশালী প্রতিবেশী, সে চাইবেই ডিভাইড অ্যান্ড রুল তৈরি করা। তো আমি অনুরোধ করব, অনুরোধ না, এটা একটা যার, যার চিন্তায় সে দেশকে ভালোবাসে, বাইরে যাক দেশ ছেড়ে। কিন্তু আমরা যারা দেশে আছি, আমরা দেশকে কারো হাতে বেহাত হতে দিব না। সুযোগ নেই। হোপফুলি নতুন প্রজন্মের এটাই প্রত্যাশা। আসলে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের পডকাস্টে আসার জন্য। হোপফুলি সামনে আপনার সাথে আবার কখনো আড্ডা হবে। ডেফিনিটলি। থ্যাংক ইউ।